রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং নিয়মিত লেখাপড়া করছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ রোজিনা আফরোজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সোশিওলজি, রাজশাহী কলেজ, রাজশাহী। দেখো, তোমাদের যে কোর্সে ক্লাস নিব সেটা হচ্ছে পপুলেশন পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট। চ্যাপ্টার টাইটেল হচ্ছে চ্যাপ্টার 4। কেমন? চ্যাপ্টার টাইটেল হচ্ছে পপুলেশন ডাইনামিক্স ইন ডেভেলপিং কান্ট্রিজ। চ্যাপ্টারের যে বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন, মর্টালিটি ট্রেন্ড, পপুলেশন রিডিস্ট্রিবিউশন, কেমন, আরবানাইজেশন, ওভার আরবানাইজেশন ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু তোমাদের সাথে আজকে আমি কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো আজকে যে আলোচনা করব সেখান থেকে তোমরা কি কি জানবে। তোমাদের দেখো সিলেবাস আমার কাছে রয়েছে। এই সিলেবাসে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন, ফার্টিলিটি, মর্টালিটি, ফিউচার পপুলেশন প্রসপেক্টস, জিওগ্রাফিক্যাল রিডিস্ট্রিবিউশন অফ পপুলেশন, আরবানাইজেশন, মাইগ্রেশন। কেমন? এই বিষয় থেকে যদি আলোচনা করি তাহলে আজকে কি কি তোমরা জানতে পারবে। দেখো, ডেমোগ্রাফিক ট্রানজিশন, ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন, আরবানাইজেশন, ওভার আরবানাইজেশন সম্পর্কিত যে ধারণা সে ধারণা পেতে তোমরা সক্ষম হবে। পাশাপাশি দেখো, ইউ উইল বি এবল টু লার্ন অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ ফার্টিলিটি। কেমন? অর্থাৎ প্রজনন কি, প্রজনন সম্পর্কিত যে ধারণা সে ধারণা তোমরা পাবা। ডিটারমিনার্স অফ ফার্টিলিটি, অর্থাৎ প্রজননের কিছু নির্ধারক সমূহ রয়েছে সেটা তোমরা জানতে পারবে। ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য, অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ফার্টিলিটি অ্যান্ড ফিকান্ডিটি। কেমন? অর্থাৎ প্রজনন এবং প্রজননশীলতার মধ্যে যে পার্থক্য রয়েছে সে পার্থক্য তোমরা জানতে পারবে। বেসিক মেজারমেন্ট অফ ফার্টিলিটি, অর্থাৎ প্রজননের কিছু মৌলিক পরিমাপক রয়েছে যে পরিমাপক সম্পর্কে তোমরা জানতে সক্ষম হবে। কজেস অফ হাই ফার্টিলিটি ইন ডেভেলপিং কান্ট্রিজ বাংলাদেশ পার্সপেক্টিভ, অর্থাৎ উন্নয়নশীল দেশে উচ্চ প্রজননের কারণসমূহ কি কি, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে কেমন আলোচনা করব তোমরা জানতে সেটা সক্ষম হবে। দেখো এখানে আর কি বলা হচ্ছে, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট মর্টালিটি, অর্থাৎ মরণশীলতা কি, মরণশীলতা সম্পর্কে ধারণা পাবে। মর্টালিটি ট্রেন্ড, অর্থাৎ মরণশীলতার যে একটা প্রবাহ রয়েছে সেটা জানতে পারবে। ডিফারেন্স মেজার্স অফ মর্টালিটি, কেমন? অর্থাৎ মরণশীলতার বিভিন্ন পরিমাপক রয়েছে সেই পরিমাপক সম্পর্কে জানতে পারবে। কজেস অফ ডিক্লাইন অফ হাই ইনফ্যান্ট মর্টালিটি রেট ইন বাংলাদেশ, রিজনস অফ রিডিউসিং মর্টালিটি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যু হ্রাসের কারণসমূহ কি কি সেটা তোমরা জানতে সক্ষম হবে। তোমরা কি কি জানতে পারবে। দেখো, ফিউচার পপুলেশন প্রসপেক্টস, অর্থাৎ যে ভবিষ্যৎ জনসংখ্যার যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার যে একটা চার্ট বা ধারণা সেটা তোমরা পাবে। পাশাপাশি তোমরা কি জানতে পারবে। দেখো, ডিফারেন্স বিটুইন মেজার্স অফ ডেফিনেশন অ্যান্ড ডিটারমিনার্স অফ পপুলেশন রিডিস্ট্রিবিউশন, অর্থাৎ জনসংখ্যার যে একটা পূর্ণ বিন্যাস রয়েছে, পূর্ণ বন্টন রয়েছে সেটা কি তা তোমরা জানতে সক্ষম হবে। পাশাপাশি যে পপুলেশন রিডিস্ট্রিবিউশনের কিছু নির্ধারক সমূহ রয়েছে সেটাও জানতে পারবে। তোমরা জানতে পারবে কি, এখানে দেখো মাইগ্রেশন সম্পর্কেও জানতে পারবে। স্থানান্তর, স্থানান্তর কেন হচ্ছে, স্থানান্তরের কারণসমূহ, বাংলাদেশে অভ্যন্তরীণ স্থানান্তরের যে কারণসমূহ সেটা জানতে পারবে। পাশাপাশি ইভার্ট এসলি স্থানান্তর সম্পর্কিত যে পুশ পুল ডাইকোটোমাস তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্ব সম্পর্কেও কিন্তু তোমরা জানতে পারবে। তোমরা আরো জানতে পারবে কি, আরবানাইজেশন সম্পর্কে এখানে জানতে পারবে, ওভার আরবানাইজেশন, আরবানিজম সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি প্যাটার্নস অফ থার্ড ওয়ার্ল্ড আরবানাইজেশন, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ অফ আরবানাইজেশন, তৃতীয় বিশ্ব নগরণের প্রকৃতি কি, নগরণের সমস্যা কি, সুবিধা কি, সম্ভাবনা কি ইত্যাদি বিষয় সম্পর্কে আজকের আলোচনা থেকে জানতে তোমরা সক্ষম হবে। কেমন? এখানে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি জানার চেষ্টা করব। দেখো, কনসেপ্ট অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন, ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন ইত্যাদি জানার চেষ্টা করব। কেমন? আমরা এখানে দেখো পরে বিস্তারিত আলোচনা করব, এখানে জাস্ট একটু ধারণা নেব। ডেমোগ্রাফিক ট্রানজিশন কি, ডেমোগ্রাফিক ট্রানজিশন নিয়ে কিন্তু পূর্বের ক্লাসে আলোচনা করেছি। এখানে জাস্ট তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য আমি জাস্ট অল্প একটু আলোচনা করব। ডেমোগ্রাফিক ট্রানজিশন হচ্ছে জনসংখ্যার উপাত্ত স্থানান্তরের, একটা জনসংখ্যার উচ্চ থেকে যে নিম্নর দিকে জন্ম এবং মৃত্যু হারের যে একটা ঐতিহাসিক স্থানান্তর সেইটাই কিন্তু ডেমোগ্রাফিক ট্রানজিশন। কেমন? ফার্টিলিটি কি, আমি খুবই সংক্ষেপে আলোচনা করছি। যখন ফার্টিলিটির চ্যাপ্টার, মার্টিলিটির চ্যাপ্টার এবং মাইগ্রেশন চ্যাপ্টার নিয়ে কথা বলবো তখন কিন্তু আমি বিস্তারিত বলবো। ফার্টিলিটি কি, দেখো কোনো মহিলা বা মহিলা গোষ্ঠী কর্তৃক সন্তান প্রসব করাকেই কিন্তু প্রজনন বলে। কেমন? এক কথায় যদি আমি বলি।
আর মর্টালিটি কি? মর্টালিটি তোমরা জানো, মানে যে কোনো ব্যক্তি যখন জন্মগ্রহণ করবে তার মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতেই হবে। কেমন? অর্থাৎ মৃত্যু বলতে জীবন কিন্তু নিঃশেষ হয়ে যাওয়াকেই কিন্তু মৃত্যু বলে। এই যে জনসংখ্যার হ্রাস হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে, এটার অন্যতম প্রধান কারণ কিন্তু মৃত্যুর সংখ্যা। মৃত্যুর সংখ্যা এখানে দেখো সাধারণত 1 বছরে 1000 প্রতি মৃত্যুর হিসাব করা হয়ে থাকে এবং জনসংখ্যা পরিবর্তনের একটি উপাদান বা উপাংশ হিসেবে মৃত্যুকে কিন্তু মরণশীলতা বলে। এখানে তোমরা খেয়াল করছো, দেখো পার 1000 ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, as specified by age, sex and social class mortality provide। আর মাইগ্রেশন কি? মাইগ্রেশনের বিষয় হচ্ছে যে স্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে যখন কোনো জনসমষ্টি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন স্থান পরিবর্তন করে তখন সেটাই হয়ে যাচ্ছে মাইগ্রেশন, কেমন, বা স্থানান্তর। এখানে তোমরা লক্ষ্য করো, আমরা আরো কিছু কনসেপ্ট জানার চেষ্টা করব, কেমন? পপুলেশন ডিস্ট্রিবিউশন, আরবানাইজেশন, ওভার আরবানাইজেশন। পপুলেশন ডিস্ট্রিবিউশন কি? দেখো দি প্যাটার্ন অফ সেটেলমেন্ট অ্যান্ড ডিসপোজাল অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার যে একটা নিষ্পত্তি এবং ছত্রভঙ্গের নিদর্শন। ডিস্ট্রিবিউশন মানে এক জায়গাতে জনসংখ্যা তখন থাকবে না, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়া। পপুলেশন ডিস্ট্রিবিউশন জানার পাশাপাশি আমাদের আরো যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে পপুলেশন রিডিস্ট্রিবিউশন, অর্থাৎ জনসংখ্যার যে পুনঃবন্টন বা পুনঃবিন্যাস সেটা আমাদের জানা দরকার। সেটা কি? দেখো জনবহুল যে অঞ্চলে জনসংখ্যা থাকে সেখান থেকে সুবিধাজনক অঞ্চলে যাতায়াতের মাধ্যমে হোক বা বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য হোক বা কৃষ্টিগত পরিবেশের মধ্যে দিয়ে হোক, প্রভৃতিভাবে জনসংখ্যার অনুন্নত অঞ্চল থেকে বিস্তৃত সুবিধাজনক অঞ্চলে স্থানান্তর ঘটিয়ে নতুনভাবে যে একটা বিন্যাস, কেমন, এই বিন্যাসকেই বলা হচ্ছে জনসংখ্যার যে পুনঃবন্টন বা পুনঃবিন্যাস। আমরা জানবো পরবর্তীতে আলোচনায়, এটা বিস্তারিত আরো জানবো। আরবানাইজেশন কি? আরবানাইজেশনের বিষয়টা হচ্ছে নগরায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো কৃষি প্রধান অঞ্চল থেকে শিল্প অঞ্চলে যে স্থানান্তরিত হওয়ার যে একটা উত্তীর্ণ হওয়ার যে একটা প্রক্রিয়া সেটাই, অর্থাৎ নগরের যে একটা বিস্তৃতি সেটাই হচ্ছে নগরায়ন। ওভার আরবানাইজেশন হচ্ছে এমন একটা অবস্থা যেখানে নগরের আর্থসামাজিক অবস্থার সাথে জনসংখ্যার একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকে, কিন্তু সেখানকার চাইতে যদি জনসংখ্যা অনেক বেশি হয়ে যায় তখন সেটা হয়ে যায় ওভার আরবানাইজেশন, কেমন? আশা করছি এ পর্যন্ত যে কনসেপ্টগুলো আলোচনা করলাম তোমরা কিছুটা ধারণা পেয়েছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিটা লক্ষ্য করো। এই পর্যায়ে আমরা আলোচনা করব কি, দেখতে পাচ্ছ? ফার্টিলিটি, কেমন? ফার্টিলিটি নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, আমরা এই পর্যায়ে আলোচনা করব কিন্তু ফার্টিলিটি নিয়ে। এখানে লক্ষ্য করো ফার্টিলিটির ডেফিনেশনে, fertility is generally used to indicate the actual reproductive performance of a woman or groups of women। হ্যাঁ, W.S. থমসন তিনি একটা ডেফিনেশন দিয়েছেন। তারপর দেখো রিপোর্ট অন ইউনাইটেড নেশনস এর একটা ডেফিনেশন রয়েছে এবং হ্যান্স রাস ফান্ডামেন্টালস অফ ডেমোগ্রাফি গ্রন্থেও কিন্তু ডেফিনেশন দিয়েছেন। এই ডেফিনেশনগুলোকে যদি আমরা সংক্ষেপে সাম আপ করি তাহলে বলা হয় যে কোনো মহিলা বা মহিলা গোষ্ঠী কর্তৃক সন্তান যে একটা জীবিত সন্তান প্রসব করা সেটাই কিন্তু ফার্টিলিটি। এই যে ফার্টিলিটির কথা বলছি, যে মাতৃত্ব, লক্ষ্য করো মাতৃত্ব কিন্তু নারী জীবনের একটা চিরন্তন, চূড়ান্ত এবং শাশ্বত কিন্তু আকাঙ্ক্ষার নাম, কেমন? আর এই মাতৃত্ব অর্জিত হয়ই কিন্তু সন্তান জন্মদান লালন পালনের মধ্যে দিয়ে। যে সমস্ত নারীরা বন্ধ্যা রয়েছে সেই সমস্ত নারীদের জীবনটা তোমরা লক্ষ্য করে দেখো যে অনেক আছে যে তাদের মধ্যে কিন্তু খুব আকাঙ্ক্ষা তাদের মধ্যে রয়েছে, একটা অপরিপূর্ণতা ভিতরে রয়েছে, অপরিপূর্ণতায় যেন তাদের জীবনটা খালি ভর্তি, কেমন? আর এই যে অনেক যে ট্র্যাডিশনাল আমল থেকে কিন্তু আবহমান কাল থেকে যুগ যুগ থেকে আমরা দেখে আসছি যে নারীর জীবনে কিন্তু সন্তান যে লালন পালন করবে, সন্তান ধারণ করবে, সন্তান পালন করবে, এইটা যেন একটা গর্ব এবং গৌরবের বিষয় বলে বিবেচিত হয়ে আসছে। এ প্রসঙ্গে কিন্তু ইতালির মুসোলিনিও তিনি বলেছেন যে যুদ্ধে অংশগ্রহণ করা যেমন পুরুষদের জন্য গর্বের বিষয়, গৌরবের বিষয়, নারীর জন্য কিন্তু একটা সন্তান জন্মদান করা, লালন করা, পালন করাও কিন্তু সেটা একটা গর্ব এবং গৌরবের বিষয়। আর এই যে ফার্টিলিটির কথা বলছি, এই ফার্টিলিটি কিন্তু ডেমোগ্রাফির কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, কেমন? আর এইটা প্রজনন কিন্তু একটা জৈব সামাজিক ঘটনাও বটে। সুতরাং এখানে লক্ষ্য করো তোমরা, ইউনাইটেড নেশনস জাতিসংঘ কিন্তু এই ফার্টিলিটিকে দুইটি অর্থে ব্যবহার করেছেন। একটা হচ্ছে ন্যাচারাল ফার্টিলিটি, আর একটা হচ্ছে কন্ট্রোল ফার্টিলিটি। ন্যাচারাল ফার্টিলিটি কি? যেটা হচ্ছে
নিয়ন্ত্রিত যে প্রজনন ব্যতীত যে প্রজননটা হয় সেটা হচ্ছে ন্যাচারাল ফার্টিলিটি, কেমন? আর নিয়ন্ত্রণের মাধ্যমে যে ফার্টিলিটিটা হয় সেইটা হচ্ছে কন্ট্রোল ফার্টিলিটি। সেক্ষেত্রে আমরা অনেক সময় ফ্যামিলি প্ল্যানিং এর যেমন স্থায়ী মেথড, অস্থায়ী মেথড, বিভিন্নভাবে কিন্তু মেথডের মাধ্যমে কিন্তু একটা নিয়ন্ত্রিত যে একটা ফার্টিলিটি হয়ে থাকে সেটাও কিন্তু একটা কন্ট্রোল ফার্টিলিটি। আর এই ফার্টিলিটিকে বুঝবার জন্যই কিন্তু একটা সূত্র ব্যবহার করা হয়েছে, কেমন? এখানে দেখো একটা সূত্র, n ডিভাইডেড বাই n1 ইন্টু কে। এখানে n কে কি বলা হয়েছে তোমরা খেয়াল করো, টোটাল নাম্বার অফ লিভিং চিলড্রেন, কেমন, বা চাইল্ড, অর্থাৎ মোট জীবিত যে সন্তান, সে জীবিত সন্তানের পরিমাণ। এখানে n1 কে বলা হচ্ছে টোটাল নাম্বার অফ ম্যারিড কাপল, অর্থাৎ বলা হচ্ছে মোট বিবাহিত যে দম্পতির সংখ্যা। এখানে কে বলা হচ্ছে 100, এমন 100 ইকুয়ালস 100 সমমান অর কনস্ট্যান্ট, অথবা একটা ধ্রুবক সংখ্যা। এইভাবে কিন্তু ফার্টিলিটিকে ফার্টিলিটি ডেফিনেশন এভাবে দেওয়া হয়েছে এবং ফার্টিলিটিকে ইউনাইটেড নেশনস এভাবে বিভক্ত করেছে। পাশাপাশি একটা সূত্রের মাধ্যমে কিন্তু এটা গাণিতিকভাবে যে একটা সূত্রের মাধ্যমে ফার্টিলিটিকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? এ পর্যায়ে খেয়াল করো তোমরা, আমরা যে ফার্টিলিটি নিয়ে কথা বললাম, ফার্টিলিটি নিয়ে তাহলে আমরা সার্বিকভাবে কি বলতে পারি, সেটা হচ্ছে নারীর প্রকৃত সন্তান জন্মদানের কতটুকু ক্ষমতা রয়েছে, এই ক্ষমতাকে কিন্তু নির্দেশ করে। আর নিয়ন্ত্রণবিহীন একটা ফার্টিলিটি রয়েছে, আর নিয়ন্ত্রণ যুক্ত একটা ফার্টিলিটি রয়েছে, কেমন? এটা আমরা জানলাম। আমরা জানার চেষ্টা করব কি ক্যারেক্টারিস্টিক্স অফ ফার্টিলিটি, অর্থাৎ ফার্টিলিটির কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমাদের জানা দরকার। তোমরা খেয়াল করো, একটা নারী যদি জীবিত সুস্থ সন্তান প্রসব করবে, সেটা যদি ফার্টিলিটি হয়, তাহলে কি কি বৈশিষ্ট্য রয়েছে আমরা কিন্তু টু দা পয়েন্টে এখানে বলতে পারি। এখানে দেখো ইংলিশ যেটা আছে সেটা যদি আমরা টু দা পয়েন্টে ব্যাখ্যা করি, তাহলে হবে যে একটা নারী যে বা প্রজনন বলতে একটা নারী বা নারী গোষ্ঠী কর্তৃক যে সন্তান উৎপাদন, সেটাই কিন্তু প্রসব করা, সেটাই কিন্তু বোঝায়। তাহলে এখানে নারী বা নারী গোষ্ঠীর সাথে প্রজননের সম্পর্ক রয়েছে, নাম্বার 1। নাম্বার 2, তোমরা খেয়াল করো যে নারী বা নারী গোষ্ঠীর সাথে যে সম্পর্ক রয়েছে সেটার দ্বারা কিন্তু সন্তান উৎপাদনকে কিন্তু এখানে নির্দেশ করে, কেমন? সেখানে সন্তান উৎপাদনের সাথে এখানে নির্দেশ করছে। নাম্বার 3 হচ্ছে বৈধ উপায়ে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর যে একটা মিলন, সেই মিলনটা কিন্তু এখানে আবশ্যক। মিলনের পর দেখা যাচ্ছে যে স্ত্রীর কিন্তু গর্ভধারণ আবশ্যক। গর্ভধারণের পর একটা নির্দিষ্ট সময় অতিবাহিত করার পর সন্তান কিন্তু প্রসব করে জীবিত সন্তান কিন্তু প্রসব করতে হবে। সুতরাং এই যে একটা টু দা পয়েন্টে কিন্তু সামনের দিকে মুভ করে, এটা দেখলেই কিন্তু বুঝতে পারছো যে ফার্টিলিটির বৈশিষ্ট্যটা কি হওয়া উচিত। এখানে লক্ষ্য করো ডিটারমিনেন্টস অফ ফার্টিলিটি, অর্থাৎ ফার্টিলিটির কিছু প্রভাবক রয়েছে বা কিছু নির্ধারক রয়েছে যা ফার্টিলিটিকে কিন্তু কম বা বেশি প্রভাবিত করে থাকে। কি কি দেখো, সাইকোলজিক্যাল ডিটারমিনেন্টস, সোশ্যাল, ইকোনমিক আর রিলিজিয়াস। সাইকোলজিক্যাল বিষয় কি, সাইকোলজিক্যাল বিষয়ের মধ্যে অনেক সময় থাকে যেমন যৌন তাড়না থাকে, তারপরে ঋতুর বিষয় থাকে, তারপরে সেখানে শুক্রাণু ডিম্বাণুর বিষয় থাকে, তারপরে হচ্ছে যৌন মিলনের যে একটা চক্র সেখানে একটা বিষয় থাকে। এই সমস্ত বিষয় কিন্তু ফার্টিলিটিকে কিন্তু প্রভাবিত করে থাকে। তারপর ইকোনমিক যে সমস্ত ডিটারমিনার্স রয়েছে, যেমন সেখানে পরিবারের ইনকামের লেভেলটা কেমন, সেখানে লিভিং স্ট্যান্ডার্ডটা কি পরিমাণ রয়েছে, কর্মসংস্থানের সুযোগ কতটুকু রয়েছে, কেমন, এই সমস্ত বিষয় কিন্তু নানান প্রভাবক হিসেবে কাজ করে। সোশ্যালের মধ্যে আমরা দেখতে পাই যেমন পরিবারের ক্ষেত্রে পরিবার একক পরিবার থাকবে না যৌথ পরিবার থাকবে, সেটাকে কিভাবে পরিবারের লোকজন গুরুত্ব দিচ্ছে, বাল্য বিবাহ বহু বিবাহের ক্ষেত্রে কিভাবে দেখছে, বিধবাদের পুনরায় বিয়ে দেওয়ার ক্ষেত্রে সমাজ কতটুকু উৎসাহ। তারপরে দেখা যাচ্ছে ফ্যামিলি প্ল্যানিং যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটিকে সোসাইটি কিভাবে দেখছে, কেমন, নানান উইমেন এডুকেশনের বিষয়টাকে কিভাবে সমাজের মনোভাব কি, বাড়ির লোকের মনোভাব কি, ইত্যাদি বিষয় কিন্তু দেখা যাচ্ছে একটা প্রভাবক হিসেবে কিন্তু কাজ করে। এছাড়া দেখা যাচ্ছে রিলিজিয়াস যে সমস্ত ডিটারমিনার্স রয়েছে, ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে হচ্ছে ধর্মীয় কিছু দৃষ্টিভঙ্গি ও মনোভাব রয়েছে, ধর্মীয় কিছু বক্তব্য রয়েছে। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে ধর্মীয় যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মন্তব্য, তাদের মতামত, চিন্তা ভাবনা, যেমন সন্তান যদি বেশি না হয় বা সেখানে যদি কন্ট্রোল করা হয়, কন্ট্রোল ফার্টিলিটি, তাহলে সেই ক্ষেত্রে ধর্ম কি বলে বা তাদের বক্তব্য কি, এইভাবেও কিন্তু সেই বক্তব্যগুলোও কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রভাবক হিসেবে কাজ করে। শুধুমাত্র যে সাইকোলজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, তারপর রিলিজিয়াস এই ডিটারমিনান্টস গুলোই যে শুধুমাত্র প্রভাবক হিসেবে কাজ করে তা নয়। অনেক সময় দেখা যাচ্ছে আবহাওয়া, জলবায়ু বা এনভায়রনমেন্টাল কিছু ডিটারমিনান্টস, এটাও কাজ করে। অনেক সময় দেখা যাচ্ছে যে
অনেক সময় যে অনেক সময় বেস্ট ফ্রেন্ড বা সঙ্গী সাথী, তাদের চিন্তা ভাবনা, কথাবার্তা বিভিন্ন বিভিন্ন কিন্তু এখানে প্রভাবক হিসেবে কাজ করে। সুতরাং আমরা বলতে পারি যে এই যে ফার্টিলিটির যে ডিটারমিনেন্টস গুলো রয়েছে, এই ডিটারমিনেন্টস কিন্তু অনেকই রয়েছে, এই যেগুলো খুব মানে কম বেশি বিভিন্ন ভাবেই দেখা যাচ্ছে যে প্রভাব ফেলতে সাহায্য করে। কেমন? তো এ পর্যন্ত যা বললাম, ফার্টিলিটি কি, ফার্টিলিটির যে বৈশিষ্ট্য, ফার্টিলিটির ডেফিনেশন এবং ফার্টিলিটির যে ডিটারমিনেন্টস যা আলোচনা করলাম, আশা করছি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। কেমন? এ পর্যায়ে তোমরা লক্ষ্য করো, আমরা জানার চেষ্টা করব কি ফার্টিলিটি, ফার্টিলিটির সাথে ফিউগান্ডিটির পার্থক্য, অর্থাৎ প্রজননের সাথে প্রজননশীলতার, প্রজনন ক্ষমতার কি পার্থক্য। কেমন? ফার্টিলিটি কি, অর্থাৎ একটা নারী মানে যে জীবিত সন্তান জন্ম দেওয়াটাই হচ্ছে ফার্টিলিটি। কেমন? আর ফিউগান্ডিটি হচ্ছে কোনো নারীর যে সন্তান ধারণ করার একটা যে জৈবিক যে ক্ষমতা, সেইটাই হচ্ছে সন্তান জন্মদানের যে একটা জৈবিক ক্ষমতা, সেই জৈবিক ক্ষমতাটাই হচ্ছে ফিউগান্ডিটি। মেজারমেন্ট কি, অর্থাৎ একটা নারীর ফার্টিলিটির বিষয়টা হচ্ছে একটা নারী কতটা সন্তান প্রসব করলো, যেমন কাউন্ট করা যায়, জানা যায়, এটা মেজার, সন্তান এটা বোঝা যায়। আর ফিউগান্ডিটির বিষয় হচ্ছে এটা পরিমাপ করা যায় না। ডিটারমিনেন্ট ফ্যাক্টর কি, দেখো নিউট্রিশন, সোশিও ইকোনমিক প্যাটার্ন, বিহেভিয়ারাল প্যাটার্ন, এটসেট্রা। আর ফিউগান্ডিটির ক্ষেত্রে এনভায়রনমেন্টাল, তারপর হচ্ছে জেনেটিক ফ্যাক্টর ইত্যাদি কিন্তু বিষয়। আর এই যে আমরা বলি অনেক সময় যে অ্যাবর্শন, মিসক্যারেজ, এই সমস্ত যে কনসেপ্টগুলো আমরা ব্যবহার করি, এইটা কিন্তু ফার্টিলিটিকে প্রভাবিত করে বা ফার্টিলিটির সাথে যায়, কিন্তু দেখা যাচ্ছে ফিউগান্ডিটির সাথে ফিউগান্ডিটিকে প্রভাবিত করে না। সুতরাং ফার্টিলিটি, এই যে প্রজনন এবং প্রজনন ক্ষমতার আরো পার্থক্য রয়েছে, তোমরা বিস্তারিত টেক্সট পড়বে বা যে রেফারেন্স দিয়েছি সেটা আরো পড়বে, পড়লে আর ভালোভাবে জানতে পারবে। কেমন? তোমরা এখানে লক্ষ্য করো, বেসিক মেজারমেন্ট অফ ফার্টিলিটি, অর্থাৎ প্রজননের কিন্তু যে মৌলিক পরিমাপক সমূহ রয়েছে, এই সম্পর্কেও তোমাদের ধারণা থাকা প্রয়োজন। এখানে দেখো সিবিআর, সিবিআর অর্থাৎ এখানে বলা হচ্ছে গ্রোথ বার্থ রেট, অর্থাৎ অশোধিত জন্মহার। অশোধিত জন্মহারে দেখো এখানে সূত্র দিয়েছি বি বাই পি ইন্টু কে, অর্থাৎ বার্থ রেট পি হচ্ছে পপুলেশন ইন্টু কে, কে হচ্ছে এখানে 1000। কেমন? এভাবে হিসাব করা হয়েছে। এখন জেনারেল ফার্টিলিটি রেট, যেটাকে বলা হচ্ছে সাধারণ প্রজনন হার, সাধারণ প্রজনন হারে দেখো এখানে সূত্র দেওয়া হয়েছে। তারপরে এ স্পেসিফিক ফার্টিলিটি রেট, অর্থাৎ এখানে বলা হচ্ছে বয়স নির্দিষ্ট প্রজনন হার, এখানে সূত্র দিয়েছি। তারপর টোটাল ফার্টিলিটি রেট, টোটাল ফার্টিলিটি রেট অর্থাৎ মোট প্রজনন হার, এখানেও কিন্তু সূত্র রয়েছে। এছাড়া আরো কিছু পরিমাপক রয়েছে, পরের স্লাইডে আমি দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো, এখানে বলা হচ্ছে গ্রস রিপ্রোডাক্টিভ রেট, জিআরআর এখানে বলা হচ্ছে, অর্থাৎ মোট প্রজনন হার। কেমন? এন নেট রিপ্রোডাক্টিভ রেট, অর্থাৎ এখানে বলা হচ্ছে নিট প্রজনন হার। লক্ষ্য করো, চাইল্ড উইমেন রেশিও, অর্থাৎ শিশু এবং মহিলার যে অনুপাত, সেই অনুপাতটা এখানে দেখানো হয়েছে। এবং কিউমুলেটিভ ফার্টিলিটি, যেখানে বলা হচ্ছে যোজিত প্রজনন হার। এখানে সূত্র রয়েছে এবং ডেফিনেশন রয়েছে, তোমাদের যে আমি রেফারেন্স দিয়েছি সেই রেফারেন্সও সার্চ করলে তোমরা জানতে পারবে। এই যে গুরুত্বপূর্ণ যে পরিমাপক সমূহ, এই পরিমাপক সমূহ কিন্তু একটি পরিমাপক আরেকটি পরিমাপের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কেমন? এবং ফার্টিলিটি কিন্তু যে নির্ধারণ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। দেখো, এই পর্যায়ে আমরা কি জানার চেষ্টা করব? আমরা জানার চেষ্টা করব কজেস অফ হাই ফার্টিলিটি ইন ডেভেলপিং কান্ট্রিজ, বাংলাদেশ পার্সপেক্টিভ। কেমন? এখানে খেয়াল করো কি কি পয়েন্ট এখানে হতে পারে। দেখো, এগ্রিকালচারে বেসড সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড জয়েন্ট ফ্যামিলি সিস্টেম। এখানে আমাদের বাংলাদেশের যে কৃষি ব্যবস্থা বা কৃষি ব্যবস্থা কিন্তু কৃষির উপর 70 or 75% লোক কিন্তু এখনো ডিপেন্ডেন্ট কৃষির উপর। সুতরাং যে একটা কৃষি বেসড যে সোশ্যাল স্ট্রাকচার রয়েছে, এবং আমাদের গ্রামের লোকজন কি করে বলো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যৌথ পরিবার ভিত্তিক, হ্যাঁ, যৌথ পরিবারে বসবাস করে। সুতরাং তারা কিন্তু বিশ্বাস করে যে যৌথ পরিবারে বসবাস করলে সেখানে সন্তান লালন পালন সহজ হবে। এটাও কিন্তু একটা উচ্চ প্রজননের কারণ। আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্টের ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ, বেশিরভাগ লোক যখন দেখা যাচ্ছে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না, বেকার থাকছে, তখন কিন্তু সকালে সংসারে তখন চার দেওয়ালের মধ্যে যখন থাকছে, এবং চার দেওয়ালের মধ্যে তখন নিজের যে একটা এরিয়া, সেই এরিয়াকে যখন সীমাবদ্ধ করে ফেলছে, ফলে তখন জন্মহারটা বেশি হচ্ছে। হাই ইনফ্যান্ট মর্টালিটি রেট, উচ্চ শিশু মৃত্যু, উচ্চ শিশু মৃত্যু কিন্তু জন্মহার বৃদ্ধির অন্যতম কারণ। যখন মানুষ, শিশু যখন মারা যাচ্ছে পরিবারে, তখন মনে করছে যে তারা একটা আশা নিয়ে মানুষ বেঁচে থাকতে যাচ্ছে,
তখন আরো সন্তান কিন্তু নিতে আগ্রহী হচ্ছে। ইরর্স ইন ফ্যামিলি প্ল্যানিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ পরিবার পরিকল্পনা যে সমস্ত কর্মসূচি রয়েছে, পরিবার পরিকল্পনা কর্মসূচিকে কিন্তু অনেকেই কিন্তু অ্যাভয়েড করে চলছে এবং ত্রুটিও রয়েছে। আবার পরিবার পরিকল্পনা কর্মসূচির মধ্যে দেখা যাচ্ছে অনেকে মনে করছে এই যে কর্মসূচি যদি সেই ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যদি বার্থ কন্ট্রোল করে, যদি অসুস্থ হয়ে যায়, মাথা ঘুরে, বিভিন্ন রকম ভাবে দেখছে এবং অন্যদের দ্বারাও কিন্তু সেটা প্রভাবিত হচ্ছে। ফলে ফ্যামিলি প্ল্যানিং ইনস্ট্রুমেন্ট গ্রহণ করতে কিন্তু অনেকেই কিন্তু অনাগ্রহ দেখা দিচ্ছে। হোপ ফর সেফটি ইন ওল্ড এজ, অর্থাৎ বৃদ্ধ বয়সে কিন্তু একটা আশা নিয়ে বেঁচে থাকা। তারা মনে করে যে এই যে বৃদ্ধ বয়সে সন্তানদেরকে দেখা যাবে যে পুত্র সন্তানের আশা বেশি রয়েছে এবং সন্তানকে তারা মনে করে যে একটা বৃদ্ধ বয়সে যে সমস্ত সন্তানকে তার বীমা হিসেবে কাজ করবে, সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে আর বেশি বেশি সন্তান নেই। লো পার্টিসিপেট ইন উইমেন ইকোনমিক অ্যাক্টিভিটিস, মহিলারা কি করছে? মহিলারা দেখা যাচ্ছে ট্র্যাডিশনালি দেখা যাচ্ছে মহিলা বাড়িতে থাকে, সন্তান লালন পালন করে, তারপর রান্না করে, বাড়ির মধ্যে যে সমস্ত কাজ সে সমস্ত কাজ করে, কিন্তু পরিবারের বাইরে যে ইকোনমিক যে সমস্ত অ্যাক্টিভিটিজে ইনভলভ থাকা, স্বয়ংসম্পন্ন হওয়া, সামনের দিকে আগানো, এই মানসিকতা কিন্তু অনেকের অভাব রয়েছে। হচ্ছে না যে তা নয়, হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে খুবই কম। ফলে বাড়িতে থাকার ফলে সবসময় বাড়িতে যখন থাকছে তখন সেই মহিলা তখন কাজের পর তখন বিনোদনের যে একটা মাধ্যম, বিনোদনের অবসর সময়ে কাটানোর যে একটা জায়গা, সেটাকে কিন্তু সে তখন একটা দেখা যাচ্ছে প্রজননের মাধ্যমে তখন দেখা যাচ্ছে হাইপার্টিলিটি হয়ে যাচ্ছে। লেস আরবানাইজেশন অ্যান্ড লেস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। তারপর দেখা যাচ্ছে যে কস্ট অফ রিয়ারিং চাইল্ড ইজ লো, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্ত ডেভেলপিং সোসাইটিতে সন্তান কিন্তু লালন পালন করতে কিন্তু কম খরচ হয়, কম পয়সা খরচ হয়। হ্যাঁ, একজনের পোশাক দিয়ে দেখা যাচ্ছে আরো ছেলে মেয়েদের হয়ে যাচ্ছে, তারপরে একই বেডে চাপাচাপি করে থাকছে, তারপর দেখা যাচ্ছে যে একই রকম খাবার সবাই শেয়ার করে খাচ্ছে। ফলে এই যে লো কস্ট সন্তান লালন পালন করতে, এটাও কিন্তু একটা হাই ফার্টিলিটির একটা অন্যতম কারণ। তারপর দেয়ার ইজ নো এক্সপেকটেশন অ্যাবাউট হাই লিভিং, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড লিভিং করার ক্ষেত্রে হাই যে লিভিং, হ্যাঁ, একটা এক্সপেকটেশনের মধ্যেই কিন্তু যে একটা হাই যে চাওয়া, সে চাওয়াটা কিন্তু তাদের মধ্যে নাই। মনে করছে দিন যে মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, যেভাবেই হোক জীবনটা পার হলে হলো। জীবন সম্পর্কে যে একটা সচেতনতা, জীবন সম্পর্কে যে একটা পর্যালোচনা, অর্থাৎ একটা পরিকল্পিত একটা জীবন, সে জীবন সম্পর্কে কিন্তু ধারণা অনেকেরই নাই। ল্যাক অফ ল্যান্ড হচ্ছে আমাদের দেশে দেখা যাচ্ছে প্রায় 60% লোকই কিন্তু ভূমিহীন, অন্যের জমিতে চাষ করতে হচ্ছে। ফলে পরিবারের লোকজন কিন্তু অন্যের জমিতে চাষ করে সেই অর্থটা নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু সন্তানদেরকে এনকারেজ করছেন, ফলে বেশি বেশি তখন সন্তান নিচ্ছেন। এইভাবেই কিন্তু জন্মহারটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ল্যাক অফ রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল ভ্যালুজ, অর্থাৎ রিলিজিয়াস যে ভ্যালুজ এবং সোশ্যাল ভ্যালুজের কিন্তু অনেক অভাব রয়েছে, যার ফলে হাইপার্টিলিটি হচ্ছে। কজেস অফ ফুড পয়জনিংও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে কি হয়, আমরা দেখা যাচ্ছে যে আমিষ জাতীয় যে খাবার, সেই খাবার কিন্তু আমরা খুব কম গ্রহণ করে থাকি, দেখা যাচ্ছে যে অতিরিক্ত স্বেচ্ছা জাতীয় খাদ্য গ্রহণ করে থাকি, ফলে আমাদের কিন্তু প্রজনন ক্ষমতা যেটা, সেটা কিন্তু বেড়ে যায়। জিওগ্রাফিক্যাল অ্যান্ড ক্লাইমেট ফ্যাক্টরস, আবহাওয়া জলবায়ু কিন্তু অন্যতম কারণ দেখা যাচ্ছে যে সমস্ত গরম এলাকা রয়েছে, গরম এলাকাতে দেখা যাচ্ছে শরীর, মন মেজাজ সবকিছু কিন্তু একটু হট থাকে, ফলে প্রজননে সেটা কিন্তু একটা ইফেক্ট ফেলে। আবার এখন দেখা যাচ্ছে যে সমস্ত শীত প্রধান এলাকা রয়েছে, সেই সমস্ত শীত প্রধান এলাকাতেও কিন্তু অত হাই ফার্টিলিটি হয় না, তখন মানুষের মন মেজাজ শরীর কিন্তু সবকিছু শীতল থাকে। সুতরাং জিওগ্রাফিক্যাল যে সমস্ত ফ্যাক্টর এবং ক্লাইমেট এবং ওয়েদারও কিন্তু একটা অন্যতম এখানে কজ। পাওয়ার স্ট্রাকচারটা একটা অন্যতম বিষয়। আনকনশাস সব ক্ষেত্রে আসলে এই যে অসচেতনতার ফলেই কিন্তু আমাদের জীবন সম্পর্কে যে একটা বোধ, জীবন পর্যালোচনা, সেটার কিন্তু যথেষ্ট অভাব। এখানে বলা হচ্ছে যে ল্যাক অফ উইমেন্স এডুকেশন, অর্থাৎ দেখা যাচ্ছে নারী শিক্ষা যে নাই তা না, কিন্তু নারীদের
যে পরিমাণ শিক্ষিত হওয়ার দরকার, কিন্তু সেই পরিমাণ শিক্ষিত নাই, ল্যাক অফ উইমেন্স এডুকেশনের অভাব রয়েছে। মোর ডিপেন্ডেন্স, হ্যাঁ, মোর ডিপেন্ডেন্স, দেখা যাচ্ছে যে একেবারে সন্তানদের প্রতি বেশি নির্ভরশীলতা। এই নির্ভরশীলতার ফলে তারা মনে করছেন যে বৃদ্ধ বয়সে পুত্র সন্তান তাদেরকে বংশের আলো জ্বালাবে, বংশের বাতি জ্বালাবে। সুতরাং এই যে পুত্র সন্তান নেওয়ার জন্য, হ্যাঁ, কন্যা সন্তান হওয়ার ফলেও স্যাটিসফাইড থাকছেন না, দেখা যাবে পুত্র সন্তান নেওয়ার ফলে কিন্তু অনেক সন্তান হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আরো অনেক কারণ, যে কয়েকটা কারণ উল্লেখ করলাম তোমাদের সামনে, এই কয়েকটা কারণ ব্যতীতও কিন্তু আরো বহুবিধ কারণ রয়েছে, যেটা হাই ফার্টিলিটি, উচ্চ প্রজনন হারের মানে অন্যতম কারণের মধ্যে এই সমস্ত কারণ পড়ে। কেমন, এ সম্পর্কে তোমাদের ধারণা আছে, পাশাপাশি টেক্সট পড়বা এবং আমি একটু হালকা আইডিয়া দেওয়ার একটু চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে কি নিয়ে আলোচনা করবো বলো তো? এ পর্যন্ত আলোচনা করব, চিত্র দেখে দেখো, তোমরা একটু খেয়াল করার চেষ্টা করো। মর্টালিটি নিয়ে আলোচনা করব, কেমন, মরণশীলতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে দেখো, একটু জানার চেষ্টা করব কি আমরা ডেফিনেশন অফ মর্টালিটি, কেমন, মরণশীলতার সংজ্ঞা কি। মরণশীলতা সম্পর্কে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু ডেফিনেশন দিয়েছে। এখানে দেখো ডিকশনারি অফ সোশিওলজির একটা সংজ্ঞা রয়েছে। এখানে বলা হচ্ছে ডেথ ইজ দ্য পার্মানেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স অফ অল এভিডেন্স অফ লাইফ at any time after birth has taken place, essential of vital functions without capacity of dissociation, কেমন। এখানে ডিকশনারি অফ সোশিওলজি সংজ্ঞা এবং ডাব্লিউএইচএস এর সংজ্ঞা, সেই সংজ্ঞাগুলোকে যদি আমরা বলি, তাহলে বলতে পারবো যে মৃত্যু হলো কিন্তু জীবন নিঃশেষ হয়ে যাওয়া, কেমন, জীবিত জন্মগ্রহণ করলেই কিন্তু মৃত্যু ঘটতে পারে। এই ধারণার আলোকে জনসংখ্যার মধ্যে যে জন্ম এবং মৃত্যুর যে একটা হিসাব, কেমন, এক বছরে 1000 প্রতি যে একটা মৃত্যুর হিসাব করা হয়ে থাকে, সেটাই হচ্ছে মরণশীলতা। এখানে বলা হচ্ছে যে এই যে ডেমোগ্রাফিক যে কনসেপ্ট রয়েছে, কনসেপ্টের মধ্যে যে মর্টালিটি কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এবং বলা হচ্ছে যে ধর্মীয় দৃষ্টিতে কি ব্যাখ্যা দেওয়া হয়, ধর্ম দৃষ্টিতে বলা হচ্ছে মানুষ মরণশীল, জন্মগ্রহণ করলে মারা যেতেই হবে। আবার সায়েন্সের দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে, বিজ্ঞান বলছে যে মানুষের একটা নির্দিষ্ট সময় পর মানুষের শরীরে কিন্তু তাপমাত্রা কমে যায়। মানুষের যখন তাপমাত্রা কমে যায়, তখন মানুষ কিন্তু আস্তে 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 দুর্বল হয়ে যায়। তখন মানুষের বিভিন্ন ব্যাধি, রোগ, জীবাণু বিভিন্নভাবে অ্যাটাক করে, ফলে মানুষ কিন্তু আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আবার বলা হচ্ছে যে এই যে মরণশীলতা প্রত্যয়, এই মরণশীলতা প্রত্যয়ের সাথে কিন্তু যে ডেমোগ্রাফি বা জনসংখ্যার যে একটা সাইজ, কম্পোজিশন, চেঞ্জ, এবং দেখা যাচ্ছে যে পপুলেশন, যে রিসার্চ, এর সাথে কিন্তু একটা বিশাল একটা সম্পর্ক রয়েছে। মানুষ স্বাভাবিকভাবে কিন্তু মারা যাচ্ছে, কিন্তু স্বাভাবিক ছাড়াও কিন্তু দেখা যাচ্ছে অনেক অ্যাবনর্মাল ডেথ হচ্ছে। মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, মানুষের রোগ ব্যাধি হয়ে মারা যাচ্ছে, এবং দৈহিক দুর্বলতার কারণে মানুষ মারা যাচ্ছে, ইত্যাদি কারণে কিন্তু মানুষ মৃত্যুর সম্মুখীন হচ্ছে। সুতরাং এই যে যে কোনোভাবেই হোক, নর্মাল হোক বা অ্যাবনর্মাল হোক, কিন্তু এই যে জীবন থেকে যে মানুষের যে একটা জীবনটা নিঃশেষ হয়ে যাওয়া, এই নিঃশেষ হয়ে যাওয়াইটা কিন্তু হচ্ছে মৃত্যু, কেমন। আর এই জনসংখ্যা যখন দেখা যাচ্ছে এক বছরে 1000 প্রতি মৃত্যুর হিসাব করা হয়ে থাকে, আর এই হিসাবটা যখন দেখা যাচ্ছে একটা উপাদান বা উপাংশ হিসেবে যখন করা হয়, তখন সেটা হয়ে যাচ্ছে মরণশীলতা। তোমরা লক্ষ্য করো, এই যে মর্টালিটির কথা বলছি, মরণশীলতার কথা বলছি, এই মরণশীলতার সাথে কিন্তু বিভিন্ন পরিমাপক কিন্তু জড়িত, কেমন, কি কি দেখো, সিডিআর লক্ষ্য করতে পারছো, সিডিআর এটা বলা হচ্ছে ক্রুড ডেথ রেট, আইএমআর অর্থাৎ ইনফ্যান্ট মর্টালিটি রেট, এখানে দেখো এজিডিআর স্পেসিফিক, কিন্তু স্পেসিফিক ডেথ রেট, কেমন, তারপর স্ট্যান্ডার্ডাইজড ডেথ রেট, লাইফ এক্সপেক্টেন্সি, মর্টালিটি, যে প্যাটার্নাল মর্টালিটি রেট, নিওনেটাল মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ইত্যাদি কিন্তু যে মেজার্স রয়েছে, পরিমাপক রয়েছে, এই পরিমাপকগুলো কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু খুবই ক্লোজলি রিলেটেড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে তোমরা লক্ষ্য করো মর্টালিটি ট্রেন্ডস, অর্থাৎ মরণশীলতার যে একটা প্রবাহ এবং ওয়ার্ল্ড প্যাটার্ন অফ মর্টালিটি, আমরা যেভাবেই বলি না কেন সেটা যদি পর্যালোচনা করি, এখানে চিত্র দেখো, স্লাইডের চিত্রটা তোমরা দেখো, এই চিত্রটা যদি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে সমস্ত এলাকাতে বা যে সমস্ত অঞ্চলে দেখা যাবে হাই বার্থ রেট এবং হাই ডেথ রেট, যেমন তৃতীয় বিশ্বের বা যে সমস্ত দেশ রয়েছে, এশিয়া, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি। সেখানে দেখা যায় যে গড়ে 1000-এ কিন্তু 100 জন, কখনো কখনো দেখা যায় বা 300 জন হয়ে যায়।
এবং এই সমস্ত দেশে যে লাইফ এক্সপেক্টেন্সি সেটা কিন্তু খুবই কম, গড়ে 50-এর নিচে, বিলো 50 অথবা বিলো 30-তে কিন্তু অবস্থান করে, যার মেজর কারণ হিসেবে বলা হচ্ছে যে নিম্ন যে জীবনযাত্রার মান এবং অপুষ্টি এবং সঠিক যে ট্রিটমেন্ট না পাওয়া ইত্যাদি কারণগুলোকে কিন্তু এখানে চিহ্নিত করা হয়। অপরদিকে যে সমস্ত দেশ রয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া প্রভৃতি দেশে কিন্তু মরণশীলতার হার কিন্তু অনেক হ্রাস পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে 1000-এ 10-এরও নিচে তাদের ফিগারটা। সেখানে বলা হচ্ছে যে তাদের যে একটা লিভিং স্ট্যান্ডার্ডটা অনেক উন্নত এবং তারা যে অনেক বেশি কনসাস, তার যে ট্রিটমেন্টের দিক দিয়ে অনেক এগিয়ে আছে ইত্যাদি কারণগুলোকে কিন্তু এখানে বলা হচ্ছে। সুতরাং মর্টালিটি ট্রেন্ড আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলা তথা বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আমরা কথা বলি, তাহলে আমাদের যে যার অবস্থান থেকে আমাদের সচেতন হতে হবে এবং আমাদের আরো সামনের দিকে অগ্রসর হতে হবে এবং খুব কেয়ারফুলি সেটাকে হ্যান্ডেলিং করতে হবে। কেমন? এখানে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কজেস অফ হাই ইনফ্যান্ট মর্টালিটি রেট ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কিন্তু উচ্চ শিশু মৃত্যুর কারণসমূহ কি কি রয়েছে আমরা যদি জানার চেষ্টা করি, দেখব মাদার্স এজ, অর্থাৎ মায়ের যে বয়স। আমাদের মারা কিন্তু অনেক সময় দেখা যায় খুব অল্প বয়সে বিয়ে হচ্ছে, মাদের অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে শারীরিক যে সন্তান প্রসব করার ক্ষেত্রে শারীরিক যে একটা ম্যাচুরিটি দরকার, সেই ম্যাচুরিটি কিন্তু অনেক সময় হয় না, ফলে এটাও কিন্তু শিশু মৃত্যুর কারণ হিসেবে দেখা দেয়। মাদার্স ফার্স্ট প্রেগনেন্সি, মা যখন ফার্স্ট প্রেগনেন্সি হচ্ছে, মা যখন অল্প বয়সে বিয়ে হচ্ছে, মা যখন ফার্স্ট প্রেগনেন্সিতে আসছেন, তখন মায়ের কিন্তু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স না থাকার ফলে মা কিন্তু প্রপারলি হ্যান্ডেলিং করতে পারছেন না, ফলে সেইটা কিন্তু উচ্চ জন্ম মৃত্যু হার বৃদ্ধিতে সাহায্য করছে। তারপরে এখানে দেখা যাচ্ছে যে ভ্রূণ পরিপক্ক হওয়ার আগেই কিন্তু ভূমিষ্ঠ হয়ে যায়। ভ্রূণ পরিপক্ক হওয়ার আগে যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন সন্দেহিতভাবেই কিন্তু দেখা যাবে যে মৃত্যু হারটা তখন বৃদ্ধি করে দেয়। তারপর বেবির যে একটা ওয়েট, দি ওয়েট অফ দ্য বেবি 2.4 কিলোর নিচে যদি কোনো সন্তানের ওয়েট হয়, তখন সেইটা কিন্তু একটা রিস্কের মধ্যে একটা অবস্থান করে। 2.4 আপ হলে সেটা তখন ভালো হয়। এটার কারণ হিসেবে দেখা যায় যে আমাদের মারা কিন্তু পর্যাপ্ত যে পরিমাণ খাবার দরকার, পুষ্টি দরকার, সোশ্যাল যে সিকিউরিটি দরকার, মেন্টাল যে একটা পিস অ্যান্ড হ্যাপিনেস দরকার, সেটা কিন্তু পায় না, যার ফলে প্রেশারটা যখন সন্তানের উপর পড়ে তখন দেখা যাবে যে অটোমেটিকভাবে তখন তার ওয়েটটা কমে যায়। দেখা যাবে মাল্টিপল চাইল্ড বার্থ, একসাথে অনেকগুলো একাধিক বাচ্চা যখন জন্ম হয় কখনো কখনো, তার মধ্যে দেখা যাবে কেউ বেঁচে থাকে, কেউ আর মারা যায়, ফলে ওজনও কিন্তু কম হয়, সেখানে অনেক রিস্ক ফ্যাক্টর কাজ করে, যার ফলে উচ্চ শিশু মৃত্যুর হার দেখা যায়। এখানে দেখা যায় অনেক সময় বিকলাঙ্গ সন্তান, দেখা যাবে বিকলাঙ্গ সন্তান হয়, ফলে জন্মের পরপরই মৃত্যুবরণ করে, বা কেউ বেঁচে থাকলেও দেখা যাবে কিছুদিন পর মারা যাচ্ছে, যার ফলে মৃত্যু হারটা কিন্তু বেড়ে যায়। ফ্যামিলি সাইজটা একটা বড় ব্যাপার, অর্থাৎ পরিবারের কিন্তু সঠিক যে যত্নের অভাবেও কিন্তু অনেক সময় বাচ্চারা মারা যায়। তারপর দেখা যাচ্ছে বিভিন্ন রকমের যে রোগ হয়, হ্যাঁ, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ, অর্থাৎ বিভিন্ন রকমের যে রোগ হচ্ছে, এই রোগ হওয়ার ফলেও কিন্তু মারা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে যে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত যে সমস্ত মহিলা থাকছে তারাও অনেক সময় সচেতনভাবে কাজ করতে পারে না, তাদেরও ভুলক্রমে অনেক সময় বাচ্চা মারা যায়। লিভিং স্ট্যান্ডার্ড, লো লিভিং স্ট্যান্ডার্ড, আমাদের জীবন সম্পর্কে আমাদের কিন্তু যে একটা উন্নত ধারণা বা উন্নত চিন্তা ভাবনা সেটা নাই। তারপর দেখা যাবে হেলথ সার্ভিস, যে হেলথ সার্ভিস রয়েছে সেই হেলথ সার্ভিসও ইনঅ্যাডিকুয়েট রয়েছে, অপর্যাপ্ত রয়েছে, হ্যাঁ, সেখানেও কিন্তু অনেক সমস্যা ইরোর্স দেখা দেয়। ল্যাক অফ এডুকেশন, শিক্ষার তো একটা সমস্যায়, আমাদের নারীরা যে পরিমাণ শিক্ষিত হওয়া দরকার সেই পরিমাণ কিন্তু এখনো সামনের দিকে যেতে পারেনি, চেষ্টা আছে, হ্যাঁ আগাচ্ছে, কিন্তু যে পরিমাণ হওয়া দরকার সে পরিমাণ এখনো হয়নি, ফলে যে পরিমাণ নলেজ থাকা দরকার, জ্ঞানের এক্সপানশন হওয়া দরকার সে পরিমাণ হয় না, ফলে সন্তানদেরকে এইভাবে রেয়ার করতে পারে না। তারপর অনেক সময় দেখা যাচ্ছে সন্তান হয় যে ইল্লিগাল বাথ হয়, বাথ হওয়ার পর দেখা যাবে রাস্তাঘাটে, ড্রেনে বা বিভিন্ন জায়গাতে নর্দমাতে বাচ্চা পড়ে থাকে অযত্ন অবহেলায়, সেটা কিন্তু শিশু মৃত্যুর একটা অন্যতম কারণ। বা কেউ যদি বেঁচেও থাকে তো পরবর্তী জীবনে দেখা যাচ্ছে অত বেশি যেন আদর যত্নে থাকতে পারে না, বা তখন সেটাও কিন্তু একটা উচ্চ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। লেস কনসাস অ্যাবাউট লাইফ, অর্থাৎ জীবন সম্পর্কে যে সচেতনতা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সব ক্ষেত্রেই আমাদের সচেতন হতে হবে। জীবন সম্পর্কে যে সচেতনতা, এই সচেতনতা যথেষ্ট অভাব। ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, আবহাওয়া জলবায়ু কিন্তু একটা অন্যতম কারণ। মোর পিপুল লিভ ইন ওয়ান রুম, একটা কক্ষে অনেক লোক কিন্তু দেখা যাবে গাদাগাদি চাপাচাপি করে বসবাস করে, ফলে সেইটাও কিন্তু দেখা যাবে নিঃশ্বাস নিতে সমস্যা হয়ে যায়, এনভায়রনমেন্টাল প্রবলেম হয়ে যায়, মেন্টাল যে একটা প্রশান্তি, মানুষের মনে যে একটা স্বস্তি প্রশান্তি সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ফলে তখন এটাও কিন্তু মৃত্যু হার বৃদ্ধিতে মানে এটাও কিন্তু একটা
প্রভাবক হিসেবে কাজ করে। সুতরাং এই সমস্ত কারণ ছাড়াও কিন্তু আরো অনেক কারণ রয়েছে, যেটা তোমরা টেক্সট পড়লে জানতে পারবে, রেফারেন্স দিয়েছি সেখানে সার্চ দিলেও তোমরা জানতে পারবে, নেট থেকেও হেল্প নিতে পারবে, বিভিন্ন ভাবেও তোমরা সচেতন হলে এমনিও দেখতে পাবে। কেমন, এই সমস্ত বিষয় তোমরা জানতে সক্ষম হবে। এ পর্যায়ে তোমরা লক্ষ্য করো রিজনস ফর রিডিউসিং মর্টালিটি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যে মৃত্যু হার হ্রাসের কারণ কি। আমরা আলোচনা করলাম কি উচ্চ শিশু মৃত্যুর কারণ কি, এখন আমরা দেখবো মৃত্যু হ্রাসের কারণ কি। কেমন, এই পয়েন্ট এখানে অনেক দিয়ে রেখেছি, তোমরা লক্ষ্য করো। আমি যদি ওভারঅল কথা বলি, কথাটা এরকম হবে, যেমন গভর্নমেন্ট কি করছেন, এখন গভর্নমেন্ট কিন্তু দেখা যাবে সরকারি যে নীতি এবং আইন দ্বারা সে বাল্যবিবাহ কিন্তু বন্ধের ব্যবস্থা করছেন, তাদেরকে ফাইন দেওয়া হচ্ছে, তাদেরকে জেলে দেওয়া হচ্ছে, এরকম একটা সিস্টেম। তো এই যে 18 বছরের নিচে কিন্তু বিয়ে দেওয়া যাবে না, 18 বছর মেয়েদের ক্ষেত্রে 18, ছেলেদের ক্ষেত্রে 21, এই যে একটা বার কিন্তু নির্ধারণ করা হয়েছে, যেটার কারণে কিন্তু মৃত্যু হার কিন্তু অনেক একটা হ্রাস পেয়েছে। আবার দেখা যায় বয়স্ক শিক্ষার যে এক্সপেনশন সেটা করা হয়েছে। তারপর যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার যে ত্রুটি ছিল সেই ত্রুটিগুলোকে অনেক সময় এখন কিন্তু ডেভেলপমেন্টের দিকে কিন্তু আগাচ্ছে সেদিকে। ফ্যামিলি প্ল্যানিং কর্মসূচিকে কিন্তু এক্সপানশন করা হচ্ছে। তারপর যে গণমাধ্যম রয়েছে, সোশ্যাল যে মিডিয়া, ম্যাস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সেই মিডিয়াকে এগুলোকে কিন্তু কি করা হচ্ছে, যে এটাও কিন্তু একটা প্রচারের একটা অন্যতম কারণ। তারপরে হচ্ছে যে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে মানুষের মধ্যে সচেতনতা এসেছে, সামাজিক যে সংস্কারের দিকে মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে। তারপরে বিভিন্ন বন্যা, খরা, দুর্যোগ, দুর্বিপাক, এগুলোকে মানুষ অনেকটা পূর্বের চাইতে কিন্তু অনেকটা মানুষ নিয়ন্ত্রণ করতে পেরেছে, যার মানুষ জীবন সম্পর্কে সচেতন হয়েছে। মানুষের পার ক্যাপিটা ইনকামও কিন্তু এখন মানুষের বেড়েছে। ফলে নানাবিধ কারণের কারণে এখন দেখা যাচ্ছে যে মৃত্যু হার কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। কেমন, দেখো এই পর্যায়ে আমরা জানবো কি পপুলেশন রিডিস্ট্রিবিউশন কি। পপুলেশন রিডিস্ট্রিবিউশন হচ্ছে জনবহুল অঞ্চল হতে সুবিধাজনক একটা জায়গাতে যাতায়াতের মাধ্যমে হোক বা বাণিজ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে হোক বা কৃষ্টিগত যে যোগাযোগ প্রভৃতির মাধ্যমে হোক, সেখানে অনুন্নত অঞ্চল থেকে একটা বিস্তৃত সুবিধাজনক জায়গাতে নতুন ভাবে যে বসবাসের মাধ্যম বা বিন্যাসের যে একটা বিষয়, সেটা হচ্ছে জনসংখ্যা পুনর্বন্টন বা জনসংখ্যার যে পুনর্বিন্যাস। কেমন, এখানে আমরা জানার চেষ্টা করব, দেখো যে ডিটারমিনেন্টস অফ জিওগ্রাফিক পপুলেশন রিডিস্ট্রিবিউশন, অর্থাৎ ভৌগোলিক যে একটা পুনর্বিন্যাসের যে নির্ধারক সমূহ কি কি। এখানে নির্ধারক কি বলতে পারে, দেখো ফেভারেবল ক্লাইমেট, অর্থাৎ আবহাওয়া জলবায়ু কিন্তু একটা বড় ব্যাপার। যে এলাকাতে দেখা যাবে খুবই ঠান্ডা, খুবই শীত, সেখানে মানুষ স্বাভাবিকভাবেই বসবাস করতে চাইবে না। কিন্তু নাতিশীতোষ্ণ যদি অঞ্চল হয়, তাহলে সেখানে মানুষ কিন্তু বসবাস করবে এবং খুবই কমফোর্ট লাইফ লিড করবে। কেমন, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার সাপ্লাই, দেখো পানির যে সরবরাহ, পর্যাপ্ত পানির সরবরাহ কিন্তু জনসংখ্যার যেখানে ঘনবসতি লক্ষ্য করা যায়, কেমন সুলভ পানি, ইজিলি পানি পাওয়া যাবে সেইখানে। ফার্টাইল ল্যান্ড হচ্ছে উর্বর জমি, অর্থাৎ যেখানে মানুষ বসবাস করছে অনুর্বর এলাকা থেকে মানুষ কিন্তু উর্বর এলাকাতে স্বাভাবিকভাবে যাইতে চাইবে, কারণ সেখানে ফসল উৎপাদন করবে, সেখানে তাদের ইনকাম বেশি হবে, এটা একটা বিষয়। সাপ্লাই অফ এনার্জি রিসোর্সেস, তোমরা লক্ষ্য করো প্রাকৃতিক যে সমস্ত সম্পদ রয়েছে, যেমন বিদ্যুৎ, গ্যাস, কয়লা, এগুলোকে ব্যবহার করে কিন্তু দেখা যাচ্ছে শিল্পায়ন ঘটছে, কলকারখানা তৈরি হচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, এবং বেশি মানুষ ইকোনমিক সেক্টরে দেখা যাচ্ছে বেশি কন্ট্রিবিউশন রাখতে পারছে। ফলে মানুষ যখন এই সমস্ত সুযোগ সুবিধা দেখতে পাচ্ছে, তখন কম সুবিধাজনক জায়গা থেকে তখন সেখানে মানুষের স্থানান্তর ঘটছে। কেমন, এখানে ইমপ্রুভ ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো রয়েছে, মানুষ কিন্তু সেইখানেই যাচ্ছে। এইভাবেই কিন্তু একটা বিন্যাস, জনসংখ্যার বিন্যাস, এক জায়গা থেকে মানুষটা কিন্তু আরেক জায়গাতে যাচ্ছে। নিড মাইগ্রেশন পিপুল, সোশ্যাল ফ্যাক্টর, ইকোনমিক ফ্যাক্টর, পলিটিক্যাল ফ্যাক্টর, এরকম কিন্তু অনেক ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলো তোমরা ইজিলি বুঝতে পারছো। এছাড়াও কিন্তু আরো অনেক ফ্যাক্টর রয়েছে, যেমন এখানে বলা আছে আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই সমস্ত ফ্যাক্টরগুলোর কারণে মানুষ কিন্তু দেখা যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছে, এবং জনসংখ্যার যে একটা ব্যালেন্স, এইভাবে কিন্তু ব্যালেন্স হচ্ছে। এখানে লক্ষ্য করো, আমি কিন্তু একটা চিত্র দেওয়ারও চেষ্টা করেছি। দেখো একদম ফাঁকা জায়গা, কিন্তু এখানে এসে মানুষ বসবাস শুরু করে দিয়েছে, তাহলে ডেফিনেটলি ওখানে কোনো না কোনো সুবিধা আছে, যার কারণে মানুষ কিন্তু ওখানে বসবাস করছে। এটাই হচ্ছে পপুলেশন রিডিস্ট্রিবিউশন। কেমন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এই চিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখন কি নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে মাইগ্রেশন, দেখছো লোকজন আসছে, হ্যাঁ, এটা হচ্ছে মাইগ্রেশন। কেমন,
দেখো তোমরা খেয়াল করো, আমরা জানার চেষ্টা করব কি ডেফিনেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ মাইগ্রেশন। কেমন, মাইগ্রেশনে দেখো এখানে ডেফিনেশন আছে। হ্যাঁ, ডেমোগ্রাফিক ডিকশনারির একটা ডেফিনেশন রয়েছে, তারপর উইলিয়াম পিটারসনের এখানে একটা ডেফিনেশন রয়েছে, এছাড়া ইভা টেসলি তিনিও কিন্তু ডেফিনেশন দিয়েছেন। তো ডেফিনেশনগুলো যদি পর্যালোচনা করি তাহলে কি করব, তাহলে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে মাইগ্রেশন হচ্ছে স্থায়ীভাবে বসবাসের নিমিত্তে জনসমষ্টির যে একটা স্থান পরিবর্তন প্রক্রিয়া, কেমন, সেটাই হচ্ছে মাইগ্রেশন। অবশ্যই ইভার্টলি এখানে লক্ষ্য করো, ইভার্টলি কিন্তু এখানে বলেছেন যে মাইগ্রেন্টস ইজ এ পার্মানেন্ট অর সেমি পার্মানেন্ট চেঞ্জ অফ রেসিডেন্স। কেমন, উনি পার্মানেন্ট অর সেমি পার্মানেন্ট এখানে বলেছেন। সুতরাং মাইগ্রেশনটাকে যদি আমরা মাইগ্রেশনের বিষয়টা নিয়ে যদি কথা বলি তাহলে দেখবো যে তার কিছু বৈশিষ্ট্যও কিন্তু রয়েছে, যেটা হচ্ছে সেক্স, এজ, ম্যারিটাল স্ট্যাটাস, তারপর এখানে লক্ষ্য করো স্লাইডে এডুকেশন, অকুপেশন, এথনিক অরিজিন, তারপর ল্যাঙ্গুয়েজ, অকুপেশন, কেমন, এই সমস্ত বিষয় কিন্তু এখানে কাজ করছে। সেক্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে, সেক্সের ক্ষেত্রে বলা হয় যে সাধারণত নারীদের চাইতে কিন্তু পুরুষরাই বেশি মাইগ্রেশন করে থাকে, কিন্তু এই কথাটা কিন্তু সবসময় যে সঠিক সেটা কিন্তু সত্য না। হুম, আবার ধারণা করা হয় জেনারেল। তারপর ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে কিন্তু বলা হয় যে যে সমস্ত বিবাহিত দম্পতি রয়েছে, বিবাহিতের চাইতে যারা সিঙ্গেল অথবা বিধবা এবং তালাকপ্রাপ্ত যারা রয়েছে তাদেরই মাইগ্রেশন করার ক্ষেত্রে বেশি আগ্রহ রয়েছে। এটা এজের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এজের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে একজন ব্যক্তির কিন্তু এডুকেশনের সাথে মাইগ্রেশনের যে একটা যে সম্পর্ক, অর্থাৎ লেভেল অফ এডুকেশনটা কিন্তু এখানে একটা বড় ব্যাপার, সেটার সম্পর্ক কিন্তু রয়েছে। তারপরে এথনিসিটির ক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যে এথনিক বা এথনিসিটি বা রেসিয়াল, হ্যাঁ, বিভিন্ন বিষয়ের কিছু আগ্রহ মানুষের কিন্তু থাকে, এই আগ্রহের কারণেও কিন্তু অনেক সময় মানুষ মাইগ্রেশন করতে দেখা যায়। এজের ক্ষেত্রে বলা হচ্ছে যে সাধারণত 20 থেকে 25 বছর অথবা 25 থেকে 30 বছর যে এজের লোকজন থাকে তারা বেশি মাইগ্রেশন করে থাকে। যদিও তৃতীয় বিশ্বের অথবা এলডিসি ভুক্ত যে সমস্ত দেশ রয়েছে তাদের কিন্তু এখানে নির্দিষ্ট কোনো তারা নিয়মকানুন মেনে চলেন না, বা নিয়মকানুন জেনারেলি দেখা যায় না। তারপর হচ্ছে অকুপেশনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, অকুপেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অকুপেশনাল স্ট্যাটাস যদি উঁচু পর্যায়ের হয়ে থাকে তাহলে সেখানে দেখা যাবে মাইগ্রেশনের সম্ভাবনা বেশি থাকে। এই বিষয়গুলো যে সব ক্ষেত্রে যে সবসময় সত্য সেটাও নয়, কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্ত বিষয় অনুমান করা হয়ে থাকে। কেমন, মাইগ্রেশন কি তোমরা মোটামুটি বুঝলে, এবং মাইগ্রেশনের যে ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করলাম সেটা মোটামুটি বুঝে গেছে। এখানে তোমরা লক্ষ্য রাখো যে মাইগ্রেশন রিলেটেড কিছু কনসেপ্ট রয়েছে, যে কনসেপ্টগুলো তোমাদের জানা দরকার। কেমন, মাইগ্রেশন, পুশ এবং পুল ফ্যাক্টর কি, যেটা ইভা টেসলি এর যে ডাইকোটোমাস থিওরি রয়েছে সেটা আলোচনা করতে গেলে জানবে। একটা হচ্ছে বিকর্ষণজনিত যে সমস্ত উপাদান আর আকর্ষণজনিত উপাদান, জিরো পপুলেশন গ্রোথ, তারপরে হচ্ছে এখানে ইন মাইগ্রেশন, আউট মাইগ্রেশন, নিট মাইগ্রেশন রেট, কেমন, এই সমস্ত কনসেপ্টগুলো কিন্তু তোমাদের ধারণা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইডে ক্লাসিফিকেশন অফ মাইগ্রেশন, অর্থাৎ মাইগ্রেশন কিন্তু দুই প্রকার। হ্যাঁ, মাইগ্রেশন ইন্টারন্যাশনাল আর ইন্টারনাল। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মাইগ্রেশন, স্থানান্তর, এবং ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ যে স্থানান্তর। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আবার দুই প্রকার, একটা হচ্ছে ইমিগ্রেশন আর একটা হচ্ছে এমিগ্রেশন। ইমিগ্রেশন যার অর্থ হচ্ছে কিন্তু অভিবাসন, আর এমিগ্রেশন যার অর্থ হচ্ছে বাস্তুত্যাগ। আর ইন্টারনাল মাইগ্রেশন হচ্ছে চার প্রকার, একটা হচ্ছে দেখো অভ্যন্তরীণ যে স্থানান্তর সে চার প্রকার, একটা হচ্ছে রুরাল টু আরবান, মানে হচ্ছে গ্রাম থেকে নগরে, আবার রুরাল টু রুরাল, গ্রাম থেকে গ্রামে, আর আরবান টু রুরাল, শহর থেকে গ্রামে, আর আরবান টু আরবান, কেমন, আরবান টু আরবান অর্থাৎ শহর থেকে কিন্তু শহরের মধ্যে। এটা আশা করছি বুঝতে পারছো। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব কি কজেস অফ ইন্টারনাল মাইগ্রেশন অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যে অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ সমূহ। তো অভ্যন্তরীণ স্থানান্তর কিভাবে হতে পারে, চার ভাবে হতে পারে, আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম, এখানেও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে কি রুরাল টু আরবান, রুরাল টু রুরাল, আরবান টু রুরাল, এবং আরবান টু আরবান। এটা কিভাবে হচ্ছে দেখো, এখানে দেখানো হয়েছে রুরাল এরিয়া, এখানে আরবান এরিয়া, ছবিতে খেয়াল করো স্লাইডে। কেন হচ্ছে, ইকোনমিক কজেসটাকে যদি আমরা ধরি তাহলে দেখো লেস ওয়েজ, লেস ইনকাম, লেস সেভিংস। আর শহরে কি হয়, বেটার ইনকাম, বেটার সেভিংস, বেটার, হ্যাঁ, ওয়েজ এখানে দেখাচ্ছে। তাহলে ইকোনমিক কজেস কি, তাহলে যেখানে
মানুষের যেখানে ইনকামটা ভালো, যেখানে জীবন প্রত্যাশা বেশি ভালো, ওয়েজটা বেশি ভালো, সেখানে চাকরি যেখানে ভালো সেখানে মানুষ আসছে। আর সোশ্যাল কজেস কি, যেখানে মানুষের যে সোশ্যাল সেফটি এবং সিকিউরিটি যেখানে নিশ্চিত হচ্ছে সেখানে মানুষ সামনের দিকে আগাচ্ছে। কেমন? আর ডেমোগ্রাফিক কজেস কি বলতে পারি, ডেমোগ্রাফিক কজেস অনেক সময় দেখা যাচ্ছে যে ভৌগোলিকভাবে কোনো কোনো জায়গাতে জনসংখ্যা খুবই বেশি, তখন মানুষ কিন্তু সেইখান থেকে একটা কম জনবহুল এলাকাতে কিন্তু স্থায়ীভাবে বসবাস করছে। অনেক লোকজন আছে কিন্তু রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে কিন্তু ওখানে চাকরির সূত্রে হোক বা নিজেদের পছন্দের কারণে হোক, যেভাবে হোক ওখানে যে বসবাস করছে স্থায়ীভাবে। ন্যাচারাল কজেস, তোমরা জানো উপকূলীয় এলাকাতে কিন্তু ঘূর্ণিঝড়, বন্যা, সাইক্লোন ওখানে কিন্তু বেশি আঘাত হানে, ফলে উপকূলীয় লোকেরা কিন্তু দেখা যাবে প্রথমে অস্থায়ীভাবে শহরে এসে বসবাস করলেও পরবর্তীতে কিন্তু স্থায়ীভাবে বসবাস করছে। কালচারাল কজেসে দেখা যাচ্ছে শহরে কিন্তু চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা এবং কালচারাল যে সমস্ত সুযোগ সুবিধা সেখানে কিন্তু শহরে অনেক, কেমন সাহিত্য চর্চা বা নাটক, নাচ, গান অনেক কিন্তু এখানে সুযোগ সুবিধা, যার কারণে গ্রামের কিন্তু অনেক লোকজন বা এখন দেখা যাবে গ্রামের একাংশ প্রায় শহরে এসে স্থায়ীভাবে বসবাস করছে। এটা শুধু যে গ্রাম থেকে শহরে আসছে নট নেসেসারি, এখানে লক্ষ্য করে এই চার ভাবেই কিন্তু বিষয়টা হতে পারে। এছাড়াও কিন্তু আরো অনেক কারণ রয়েছে যেটা তোমরা আরো টেক্সট পড়লে জানতে পারবে। কেমন? তোমরা লক্ষ্য করো মাইগ্রেশন, থিওরিজ অফ মাইগ্রেশন, কেমন মাইগ্রেশন সম্পর্কিত তত্ত্ব। জনবিজ্ঞানী ইভার্ট এসলি তিনি কিন্তু এ থিওরি অফ মাইগ্রেশন নামক প্রবন্ধে 1965 সালে তিনি মাইগ্রেশন সম্পর্কিত পুশ এবং পুল ফ্যাক্টর নিয়ে তত্ত্বটি নিয়ে আলোচনা করেছেন। কেমন? দেখো পুশ ফ্যাক্টর হচ্ছে বিকর্ষণজনিত উপাদান আর পুল ফ্যাক্টর হচ্ছে আকর্ষণজনিত উপাদান। এখানে লক্ষ্য রাখো যে ইভারটেসলি তিনি যে থিওরি অফ মাইগ্রেশন দিয়েছেন তিনি কিছু ফ্যাক্টরের কথা বলেছেন। দেখো ফ্যাক্টরস উইথ এফেক্টেড মাইগ্রেশন, কিছু ফ্যাক্টর রয়েছে যে মাইগ্রেশনকে খুব এফেক্ট করে থাকে। কি কি? এক্ষেত্রে উনি বলেছেন কিছু পার্সোনাল ফ্যাক্টরের কথা, যেখানে এজ, সেক্স, রেস, এডুকেশন ইত্যাদি থাকবে। যেখানে উনি বলেছেন যে কিছু ফ্যাক্টর থাকবে অ্যাসোসিয়েটেড উইথ এরিয়া বেস, কেমন এখানে যার সাথে ইনক্লুড হবে ইনকাম, হাউস, অপরচুনিটিস এটসেট্রা। কিছু কিছু বিষয় আছে অ্যাসোসিয়েটেড উইথ ডেস্টিনেশন, যেমন হচ্ছে রিস্ক, আনসার্টেনিটি, হ্যাঁ, এই সমস্ত বিষয়। আবার কিছু কিছু বিষয় আছে যেটা হচ্ছে ইন্টারভেনিং অবস্টেকল, কেমন এই সমস্ত বিষয়ের কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন, যেটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা মাইগ্রেশনকে এফেক্ট করে। কেমন? এখানে লক্ষ্য করো মাইগ্রেশনের আরো কিছু এখানে ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হয়েছে। এটা আসলে মাইগ্রেশনের ক্ষেত্রে ইভারটেসলি তিনি কিন্তু পুশ এবং পুল যে ডাইকোটমি তত্ত্ব অর্থাৎ মাইগ্রেশন সম্পর্কিত তত্ত্ব দিয়েছেন। সেখানে পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর রয়েছে, ইন্টারভিনিং কিছু অবস্টাকল রয়েছে। তিনি যে সমস্ত আইডিয়া দিয়েছেন তার ভিত্তি করে এখানে কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে। কেমন? দেখো এই যে পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর আছে এটা আমরা জানার চেষ্টা করব। পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টরের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পুশ আমরা যে কোনো জায়গা থেকে বলি না, পুশ যেটা হচ্ছে ধাক্কা, যেটা হচ্ছে বিকর্ষণজনিত তত্ত্ব, আর পুল ফ্যাক্টর হচ্ছে আকর্ষণজনিত তত্ত্ব। তো আকর্ষণটা কিভাবে হতে পারে? দেখো মোর জবস এন্ড হাই ওয়েজেস, যেখানে বেশি চাকরির সুযোগ সুবিধা রয়েছে, বেশি মজুরি রয়েছে, মানুষ সেখানে যাবে। আর এখানে কি বলছে? বেটার লিভিং কন্ডিশন, যেখানে বেটার লিভিং কন্ডিশন রয়েছে, তা প্রিফারেবল হাউজিং, এডুকেশন, হেলথ অ্যান্ড আদার ফেসিলিটিস, যেখানে দেখা যাচ্ছে বাড়িঘরের এটা উন্নত, শিক্ষার মানটা উন্নত, স্বাস্থ্য ব্যবস্থা ভালো, অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা ভালো আছে, মানুষ সেখানে কিন্তু আকর্ষিত হয়ে সেখানে কিন্তু যাবে। কেমন? ধরো মডার্ন সিকুলার সোসাইটি অ্যান্ড ফেভারেবল কালচার, যেখানে দেখা যাচ্ছে যে ফেভারেবল কালচার আছে সেখানে মানুষ স্বাভাবিকভাবে যাবে। বেটার এনভায়রনমেন্ট অ্যান্ড সিকিউরিটি, এই বিষয়গুলো তো তোমরা বুঝতে পারছো যে এই সমস্ত সুযোগ সুবিধা যখন থাকে, যে এলাকাতে থাকবে, যে অঞ্চলে থাকবে, মানুষ সেখানে কিন্তু মানে সে আকর্ষণে সেভাবে মানুষ যাবে এবং বসবাস করবে। আর পুশ ফ্যাক্টর যেটা হচ্ছে বিকর্ষণজনিত, মানে কি মানুষ তখন কিন্তু বিকর্ষণ মানে উল্টা দিকে বাধ্য হয়ে যখন যাবে। কিভাবে? আনএমপ্লয়মেন্ট অ্যান্ড লেস ওয়েজেস, যখন দেখবে যে এক জায়গাতে বসবাস করছে কিন্তু সেখানে লেস ওয়েজ, কেমন তখন কিন্তু মানুষ সেখান থেকে তখন যেতে বাধ্য হবে। পোভার্টি অ্যান্ড ইনএডুকেট ল্যান্ড, অর্থাৎ দেখা যাচ্ছে দারিদ্র এবং অপর্যাপ্ত কিন্তু ভূমি, সেখান থেকে মানুষ কিন্তু যেতে বাধ্য হবে। এক কথায় মানুষ যখন যেতে কোনো উপায় না থেকে মানুষ যখন যেতে বাধ্য হয় তখন সেটা হয়ে যায় পুশ ফ্যাক্টর। কেমন? ল্যাক অফ বেসিক, দেখো amenities in like education and health services, তারপর হচ্ছে অপারেশন এন্ড
অ্যান্ড ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট ইন সোসাইটি, অর্থাৎ সোসাইটিতে যে ট্রিটমেন্ট হওয়ার কথা সেখানে হয়নি, একটা বৈষম্যমূলক একটা ট্রিটমেন্ট সিস্টেম চলছে, এবং অপারেশন একটা মানে নির্যাতনের একটা অবস্থা, ভয়াবহ একটা অবস্থা। হ্যাঁ, ন্যাচারাল হ্যাজার্ড, এপিডেমিক, ন্যাচারাল হ্যাজার্ড, প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগ, এপিডেমিক, মহামারী, রোগ, শোক, বন্যা, ব্যাধি, এই সমস্ত বিষয় হচ্ছে, ফলে মানুষ কিন্তু সেখানে স্টে করতে পারছে না, যেতে বাধ্য হচ্ছে। এরকম একটা সিচুয়েশনে কিন্তু পুশ ফ্যাক্টর হয়। আর পুল ফ্যাক্টর হচ্ছে একটা মানুষ বেটারমেন্ট, সবকিছুর জন্য বেটারমেন্টের জন্য এই পুল ফ্যাক্টর হয়। আমি তোমাদের ছোট্ট একটা কিন্তু ভিডিও দেখাবো, দেখলে তোমরা বুঝতে পারবে যে যেটা পুশ ফ্যাক্টর, কেমন বিকর্ষণ জনিত যে তত্ত্ব, কিভাবে মানুষ ফোর্সড হয়ে, মানে ফোর্সলি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেটা একটু ভিডিও দেখাবো, দেখলে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কেমন? Quick! We need to go! How would you feel if you and your family had to flee your home today? What would you do? Sadly, this has happened many times in human history. One of the oldest stories in the world tells how the Hebrews fled slavery in Egypt and crossed the desert to the Promised Land. Perhaps your parents or grandparents moved from another country in search of safety or a better life. But today, more people than ever before are being forced to flee their home and even their country to seek safety or refuge elsewhere. Their journey is often dangerous. Many must travel through extreme heat or cold with little food and no protection. Every minute, 31 people are forced from their homes. This is happening in many countries all around the world. The news can make us think that many of them are heading for Canada. This is not true. Most travel to countries close to their own in the hope of soon returning home and are helped by communities that are already living in poverty. People leave their homes for many different reasons, like fighting, hunger, poverty, and disasters. And each person has a different story. এ পর্যায়ে তোমরা খেয়াল করো, দেখো পুশ এবং পুল ফ্যাক্টর, যেটা মাইগ্রেশনের ক্ষেত্রে ইভা টেসলি তিনি পুশ এবং পুল ফ্যাক্টরের কথা বলেছেন। এখানে তিনি বলেছেন যে এই যে প্রতি দুই বিন্দুর মাঝে, হ্যাঁ, দুই বিন্দুর মাঝে কতগুলো মধ্যবর্তী প্রতিবন্ধক থাকে, এই মধ্যবর্তী প্রতিবন্ধককে তিনি ইন্টারভেনিং অবস্টেকল বলেছেন। কি ধরনের তোমাদেরকে বলি, সাপোজ একজন ব্যক্তি স্থানান্তর গমন করবেন, কিন্তু মাঝে দেখা যাচ্ছে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, যেমন দূরত্ব নিয়ে হতে পারে, অনতিক্রমণে হতে পারে, স্থানান্তর আইন যে সমস্ত রয়েছে সে আইনের কিছু কড়াকড়ি হতে পারে, বিভিন্ন কারণে তার স্থানান্তরটা সেখানে সমস্যা হতে পারে, নাও হতে পারে। এই যে মধ্যবর্তী কিছু প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা তিনি বোঝাতে যে এই যে এটা দেখতে পাচ্ছ প্লাস, এই প্লাস এটা, হ্যাঁ, এই প্লাসটা হচ্ছে পজিটিভ একটা এলিমেন্ট আর মাইনাসটা হচ্ছে নেগেটিভ একটা এলিমেন্ট, আর জিরো যেটাতে দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ন্যাচারাল এলিমেন্ট। কেমন? ন্যাচারাল এলিমেন্ট। এইটাই কিন্তু এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে কেউ কেউ কিন্তু এই যে অবস্টেকলগুলা, এই অবস্টেকলগুলা কিন্তু সমাধান করে কিন্তু স্থানান্তর করতে পারেন, আবার অনেকের ক্ষেত্রে আছে যে অনেকে কিন্তু আবার করতে পারেন না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বাধা অতিক্রম করে স্থানান্তরিত করা কিন্তু অনেক সময় অনেকের কাছে আবার কঠিন হয়ে যায়। এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ পর্যায়ে তোমরা লক্ষ্য রাখো, দেখো বিভিন্ন ইয়ারের জনসংখ্যা কেমন ছিল, এবং এইদিকে দেখতে পাচ্ছ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, বিভিন্ন মহাদেশ ভিত্তিক যে জনসংখ্যা এবং প্রত্যেকটা মহাদেশ ভিত্তিক যে একটা পার্সেন্টেজ সেটা উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ইয়ার দেওয়া হয়েছে। এখানে সোর্স আমি দিয়েছি ওয়ার্ল্ড পপুলেশনে, উইকিপিডিয়া থেকে নিয়েছি, তোমরা এখানে সার্চ করলে আরো অধিক তথ্য জানতে পারবে। এখানে লক্ষ্য রাখো, তৃতীয় বিশ্বের যে উন্নয়নশীল দেশসমূহের ফিগার জানার স্বার্থে সেখানে বাংলাদেশের অবস্থান কেমন আমি একটু তুলে ধরছি। এখানে পাস্ট, প্রেজেন্ট এবং প্রবাবল যে ফিউচার পপুলেশন, এই পপুলেশনে দেখো বিভিন্ন 1960 সালে কত ছিল, 2020 সালে কেমন, আর 2095 সাল পর্যন্ত যে তথ্য এবং গ্রোথ রেট কত সেটা এখানে তুলে ধরা হয়েছে। তোমরা এটা লক্ষ্য রাখো, নিচে সোর্স দিয়েছি ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টাস। ওয়ার্ল্ড পপুলেশন দেখো, ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস 2019, এখানে সোর্স দিয়েছি, তোমরা এখানে সার্চ করলে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমাদের আমি আলোচনা করব, দেখো আরবানাইজেশন, নিশ্চয় দেখতে পাচ্ছ
এখানে দেখো এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব কি নগরায়ন কি এবং নগরায়নের যে বৈশিষ্ট্য কেমন। এখানে বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু এই সংজ্ঞাগুলো যদি পর্যালোচনা করি তাহলে আমরা কি জানতে পারবো, নগরায়ন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কৃষি অঞ্চল থেকে ধীরে ধীরে শিল্প অঞ্চলে যে উত্তীর্ণ হবার একটা প্রসেস কেমন, অথবা নগরের যে বিস্তৃতি সেই বিস্তৃতিটাই হচ্ছে নগরায়ন। নগরায়নের বৈশিষ্ট্য কি, ইউনাইটেড নেশন জাতিসংঘ কিন্তু নগরায়নের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে তাকে নগরায়ন বলা যাবে। যেমন বলা হচ্ছে যে সেখানে প্রশাসনিক সদর দপ্তর থাকবে, ওখানে বলা হচ্ছে যে স্থানীয় যে স্বায়ত্তশাসন সেই স্থানীয় স্বায়ত্তশাসন থাকবে, এবং অকৃষি দখল থাকবে, এবং সর্বনিম্ন নির্দিষ্ট একটা জনসংখ্যা থাকবে, এবং আধুনিক যে সুযোগ সুবিধা সেই আধুনিক সুযোগ সুবিধাও সেখানে থাকবে কেমন। এখানে লক্ষ্য রাখো, দেখো কোন শহর নগর কিনা তা নির্ধারণের মানদণ্ড কি। হ্যাঁ, সেখানে তো অবশ্যই যে আবার যে নাগরিক যে সুযোগ সুবিধা সেটা থাকতে হবে, প্রশাসনিক সদর দপ্তর থাকতে হবে, পাশাপাশি 75% যেটা মেল পারসন তাদের কিন্তু নন এগ্রিকালচার ফাংশনের সাথে ইনভলভ থাকতে হবে। পাশাপাশি বলা হচ্ছে যে প্রতি বর্গ কিলোমিটারে কমপক্ষে 400 ব্যক্তি, হ্যাঁ, জনসংখ্যার ঘনত্ব থাকতে হবে, 400 ব্যক্তি জনসংখ্যা থাকতে হবে কেমন। এখানে বলা হচ্ছে যে কজেস অফ আরবানাইজেশন, অর্থাৎ নগরায়নের কারণ কি, নগরায়ন গড়ে একটা কারণ হচ্ছে যেখানে শিল্প কারখানার বেশি সুবিধা থাকবে, মানুষের মধ্যে মোবিলিটিটা বেশি থাকবে, যখন এডুকেশন, এমপ্লয়মেন্ট এবং প্রফেশনের ক্ষেত্রে স্পেশালাইজেশন যেখানে বেশি থাকবে সেখানে নগর গড়ে উঠবে। তারপরে দেখা যাচ্ছে যে যেখানে ফুড সাপ্লাইটা ভালো আছে, মানুষের স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে যেখানে পাচ্ছে, তাছাড়া এমপ্লয়মেন্ট অপরচুনিটি যেখানে আছে, হ্যাঁ, পপুলেশনের প্রেশারও আছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু নগর গড়ে উঠছে বা নগরায়ন গড়ে উঠছে। এছাড়াও কিন্তু আরো অন্যান্য কারণ রয়েছে। ক্লিয়ার? আরবানাইজেশনের কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে। আচ্ছা, পজিটিভ ইম্প্যাক্ট কি তোমরা লক্ষ্য করছো স্লাইডে, ইকোনমিক্যাল কি হতে পারে, গ্রোথ অফ সার্ভিস সেক্টর ওরিয়েন্টেড ইকোনমি কেমন, ওভার এগ্রিকালচার ইকোনমি। এখানে বলছে যে আরেকটা কি বলছে, ইনক্রিজ প্রোডাক্টিভিটি, তোমরা তো বুঝতেই পারছো ইংলিশ শুনে, হ্যাঁ, উৎপাদন বেড়ে যাচ্ছে, ট্রেড ব্যবসা বাণিজ্যের কিন্তু বেড়ে যাচ্ছে, ট্যুরিজম পর্যটকদেরও কিন্তু আগমন হচ্ছে, পর্যটকরা বেড়ে যাচ্ছে, সোশ্যালের দিক দিয়েও দেখা যাচ্ছে সামাজিক যে সৌহার্দ্য সম্প্রীতি সেটা বাড়ছে, যে এডুকেশন যে এক্সপেনশন সেটা ঘটছে, এবং দেখা যাবে কালচারাল যে ইন্টিগ্রেশন, সোশ্যাল এন্ড কালচারাল যে ইন্টিগ্রেশন সেটা কিন্তু বাড়ছে কেমন। তারপরে হচ্ছে মেডিকেল কেয়ার, তারপরে হচ্ছে কি যে স্ট্যান্ডার্ড লাইফ লিড সেটা কিন্তু অনেক সময় বেড়ে যাচ্ছে। আর পলিটিক্যাল কি, পলিটিক্যাল যে একটা সেন্স বা পলিটিক্যাল যে একটা চর্চা প্র্যাকটিস সেখানে কিন্তু নাগরিক জীবনে কিন্তু এই সমস্ত জিনিস বাড়ছে। এখানে দেখো বলা হচ্ছে যে আরবানাইজেশনের কিন্তু নেগেটিভ আউটকাম কি, নেগেটিভ আউটকাম হচ্ছে ইকোনমিক, এনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং হেলথ বিভিন্ন সেক্টরে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও রয়েছে। ইকোনমিক ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ইকোনমিক ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে যেমন ল্যান্ড, তারপর হচ্ছে ওয়েস্ট, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা যে ইন্টারনাল যে কনফ্লিক্ট সে কনফ্লিক্ট দেখা দিচ্ছে। তারপরে দেখা যাচ্ছে রিচ এবং পোরের মধ্যে যে একটা বৈষম্য সেই বৈষম্য দেখা যাচ্ছে বেতন নিয়ে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে যে সমস্ত কুটির শিল্প রয়েছে সেই কুটির শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এগ্রিকালচারগুলো এক্সপেনশন অতটা হচ্ছে না, ফলে অদক্ষ কিছু শ্রমিক তৈরি হচ্ছে, এগুলো অনেক সমস্যা। এনভায়রনমেন্টালের ক্ষেত্রে বলা হচ্ছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, তারপর হচ্ছে হ্যাঁ সাউন্ড পলিউশন, এই সমস্ত পলিউশন হচ্ছে। সোশ্যাল ক্ষেত্রে বলা হচ্ছে যে সেখানে যে ফ্যামিলি যে স্ট্রাকচার, ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে কিছু স্লাম গড়ে উঠছে, বস্তি গড়ে উঠছে, ফলে এখানে দেখা যাচ্ছে যে যে অনেক সেখানে দেখা যাচ্ছে যে অনেক অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে, অনেক সমস্যা তৈরি হচ্ছে। হেলথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সাইকোলজিক্যাল প্রেশার অনুভব করছে, হ্যাঁ, বিভিন্ন মানুষ তখন ড্রাগ, অ্যালকোহল অনেকে নিচ্ছে, যে যে সমস্ত মানুষ ভালোর আশায়, উন্নতর আশায় মানুষ নাগরিক জীবনে আসছে, তখন নাগরিক জীবন থেকে সেই সমস্ত সুযোগ সুবিধা যখন পাচ্ছে না, তখন এই সমস্ত মানুষ কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ছে, মানুষের মধ্যে একটা হতাশা কাজ করছে। এই সমস্ত নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি কেমন। এখানে লক্ষ্য রাখো তৃতীয় বিশ্ব নগরায়নের প্রকৃতি কি কেমন। তৃতীয় বিশ্ব নগরায়নের প্রকৃতি আমরা জানবো, হাই রেট অফ পপুলেশন গ্রোথ, অর্থাৎ জনসংখ্যা কিন্তু অনেক বেশি, দি স্লো ডাউন ইন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ শিল্প কারখানার যে গতি সেই গতিটা কিন্তু খুবই কম কেমন, নিম্ন গতি। দ্য নেচার অফ লিভিং, অর্থাৎ বসবাসের প্রকৃতিটাও কিন্তু আমাদের অতটা উন্নত নয়। ল্যাক অফ এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের অভাব রয়েছে, হ্যাঁ, তারপরে মাইগ্রেশনের বিষয় রয়েছে, ইনঅ্যাডিকুয়েট ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ দেখা যাবে যে অপর্যাপ্ত শিল্প কারখানা রয়েছে এখানে, হ্যাঁ, দেখা যাচ্ছে কলোনিয়ালিজম, উপনিবেশবাদ, তারপর হচ্ছে আন ম্যানেজেবল ট্রান্সপোর্টেশন সিস্টেম, অর্থাৎ ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ভালো নয়, অরিজিনাল স্লাম, বস্তির উদ্ভব, এনভায়রনমেন্টাল ইস্যু, পরিবেশগত বিষয়, তারপর হচ্ছে মোরাল, হ্যাঁ, দিকে নৈতিক যে অবক্ষয়, ইনকমপ্লিট সিটি ইনস্টলেশন, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু একটা সমস্যা।
ল্যাক অফ রুরাল মেন্টালিটি, ল্যাক অফ আরবান মেন্টালিটি, অর্থাৎ শিল্প কারখানা বা নগরায়ন শিল্পায়ন তো শহরে হতে হবে, তাই না? কিন্তু ল্যাক অফ আরবান মেন্টালিটি, আরবানে বসবাস করলেও আরবান মেন্টালিটি নাই। তারপরে দেখা যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম অ্যান্ড সো অন, এবং দেখা যাচ্ছে যে আরো অবকাঠামোগত যে সমস্ত সমস্যা রয়েছে এবং তো এই যে সমস্যার কথা বলছি, এই সমস্যা কিন্তু আমাদের যে তৃতীয় বিশ্বের নগরায়নের কিন্তু এটা চিত্র, এবং এই ধরনের সমস্যা থাকার কারণেই কিন্তু আমরা বেশি মানে শিল্পের যেখানে ছোঁয়া থাকা দরকার, মেশিন কলকারখানা বেশি থাকা, আরো বেশি উৎপাদন করা দরকার, কিন্তু সেদিকে আমরা এখনো আগাতে পারছি না, এখনো সীমাবদ্ধতা রয়ে গেছে আমাদের। কেমন? এখানে লক্ষ্য করো তোমরা, বাংলাদেশে কিন্তু আরবানাইজেশনের অবস্থা কেমন। বাংলাদেশে এখানে প্রত্যেকটা, আমি এখানে যে চিত্রটা দিয়েছি, এখানে প্রত্যেকটা বিভাগ অনুযায়ী দেখো, প্রত্যেকটা বিভাগ অনুযায়ী এখানে চিত্র আছে, যতগুলো কালার দেখছো না, এগুলো প্রত্যেকটা এক একটা বিভাগ, এবং কোন বিভাগ কোনটা উপরে কিন্তু লেখা আছে এখানে। হ্যাঁ, এবার এখানে একটা স্ট্যাটিস্টিক্সও দিয়েছি। বাংলাদেশে দেখা যাচ্ছে আমাদের 75 or 80% লোক কিন্তু ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার, বাট গভর্নমেন্ট কিন্তু এখন ভাবছেন যে যেভাবে হস্তচালিত যেভাবে কাজ হতো, উৎপাদন হতো, কিভাবে এখন অটোমেশনের মাধ্যমে কাজ করা যায়, বা গভর্নমেন্টের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারাও কিন্তু এখন ভাবছেন। সো আগের চাইতে এখন উৎপাদন কিন্তু অনেক বেড়েছে, বা সামনের দিকে কিন্তু আরো বাড়বে ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে কথা বলবো আমরা ওভার আরবানাইজেশন নিয়ে। কেমন? এখানে খেয়াল রাখো, আমরা আরবানাইজেশনের কথা বলতে গেলে কিন্তু ওভার আরবানাইজেশন কথা আসবে, আর এর সাথে কিন্তু স্লাম, আরবান পভার্টি, এই বিষয়গুলো কিন্তু খুবই ক্লোজলি রিলেটেড, সবই আসবে আলোচনা করতে গেলে। আর ওভার আরবানাইজেশন কি? এমন একটা অবস্থা যেখানে আরবানের জনসংখ্যার সাথে অর্থনৈতিক উন্নয়নের কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকে, কিন্তু তার চাইতে যখন বেশি বা বাড়তি জনসংখ্যা বসবাস করে তখন সেটা হয়ে যায় ওভার আরবানাইজেশন। কেমন? ওভার আরবানাইজেশনের কি ইম্প্যাক্ট অফ ওভার আরবানাইজেশন ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, অর্থাৎ তৃতীয় বিশ্বে যে ওভার আরবানাইজেশনের ইম্প্যাক্ট কি, অথবা যদি বলে বাংলাদেশের ক্ষেত্রে ইম্প্যাক্ট কি, তোমাদের কিন্তু পারতে হবে। কিভাবে? দেখো, হচ্ছে ইনক্রিজ সোশ্যাল ইনইকুয়ালিটি, অর্থাৎ সামাজিক যে একটা অসমতা সেটা কিন্তু বেড়ে যাবে। যতটুকু লোক দরকার তার চাইতে অনেক বেশি আছে, তাহলে কি হবে? একটা সামাজিক অসমতা বেড়ে যাবে। কেমন? এখানে বলছে দি ন্যাচারাল এনভায়রনমেন্ট ইজ রুইন্ড, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের কিন্তু যে স্বাভাবিক পরিবেশ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যেমন প্রাকৃতিক যে সম্পদ রয়েছে, যে তেল, গ্যাস, পানি, এটা সবকিছুর উপর একটা বাড়তি চাপ তৈরি হয়ে যাবে। কেমন? নষ্ট হয়ে যাবে। এবং রেজিং আনএমপ্লয়মেন্ট, অনেক বেকার কিন্তু এখানে তৈরি হয়ে যাবে, কর্মসংস্থান অভাব দেখা দিবে, বেকার তৈরি হবে। ল্যাক অফ আরবান মেন্টালিটি, অর্থাৎ নাগরিক জীবন কিন্তু খুবই সভ্য একটা মানে সভ্য একটা জীবন, সেখানে যদি অনেক বেশি লোক বসবাস করে সেটা কিন্তু স্ট্যান্ডার্ডটা থাকে না, স্ট্যান্ডার্ডটা নষ্ট হয়ে যায়। এখানে হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ট্রান্সপোর্টেশন সিস্টেম, অর্থাৎ যাতায়াত এবং যোগাযোগের ক্ষেত্রে যে পর্যাপ্ততা থাকা দরকার সে পর্যাপ্ততা থাকবে না। একটা গাড়িতে দেখবা যে অনেক লোক আছে, অটোতে অনেক ভিড়, ট্যাক্সিতে অনেক ভিড়, বাসে অনেক ভিড়, তো এই যে একটা অস্বস্তিকর একটা জীবন সেটা তখন দেখা দিবে। এখানে দেখা যাবে ক্রাইম দেখা যাবে। হ্যাঁ, এখানে দেখা যাবে যে অনেক লোক যখন বসবাস করবে তখন মানুষের মেন্টালিটি, নাগরিক যে মেন্টালিটি থাকা দরকার সেটা থাকবে না, ফলে ক্রাইমও বাড়বে, পোভার্টি বাড়বে, স্লাম বাড়বে। কেমন? এরকম নানান সমস্যা দেখা দিবে। সুতরাং আমাদের কিন্তু একটা প্ল্যান্ড আরবান লাইফ লিড করা উচিত, এবং পরিকল্পিত নগর গড়ে তোলা উচিত, নগরায়ন হওয়া উচিত। কেমন? তাহলে এই সমস্যাগুলো থেকে আমরা কিন্তু রক্ষা পাবো। দেখো, যে ওভার আরবানাইজেশনের কারণের কথা বলছি, ওভার আরবানাইজেশনের কারণের বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে সোশিওলজিস্ট জন সান্ড্রা তিনি কিন্তু বলেছেন 5টি গ্রুপে বিভক্ত করেছেন: দি রুরাল পুশ অ্যান্ড আরবান পুল পার্সপেক্টিভ, দি ইকোনমিক মডার্নাইজেশন পার্সপেক্টিভ, দি পলিটিক্যাল মডার্নাইজেশন পার্সপেক্টিভ, দ্য নিউ ম্যালথেশিয়ান পার্সপেক্টিভ, দ্য ডিপেন্ডেন্সি পার্সপেক্টিভ। এই 5টি পার্সপেক্টিভের আলোকে তিনি 5টা গ্রুপে বিভক্ত করেছেন। কেমন? দেখো, ওভার আরবানাইজেশনের যে কারণ দেখলাম আমরা, আর নেচারটা দেখলাম, সেখান থেকে আমরা প্রপোজ সলিউশন, আমরা সমাধান কি করতে পারি? আমাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেমের সমস্যা বললাম, সেই ট্রান্সপোর্টেশন সিস্টেমকে বাড়াতে হবে, টেকনোলজির দিক দিয়ে উন্নত হতে হবে, এবং আমাদের যে নলেজের যে এক্সপানশন সেটা করতে হবে, আমাদের ক্রিয়েটিভ মাইন্ডেড হতে হবে। কেমন? পাশাপাশি যে এনভায়রনমেন্টাল যে ডেভেলপমেন্ট সেটা ঘটাতে হবে, এবং এগ্রিকালচার যে সমস্ত ওয়ার্কার্স রয়েছে, হ্যাঁ, রিসোর্সেস টু এগ্রিকালচার ওয়ার্কার্স, তাদেরকে কি করতে হবে? আরো বেশি এর সাথে কিন্তু ইনভলভ করতে হবে। এবং কারণ দেখা যাচ্ছে শিল্পের ভিত্তি কিন্তু কৃষি, সুতরাং কৃষি বিপ্লবের পথও কিন্তু সুগম করতে হবে। এখানে আর বলা হচ্ছে যে একটা সুন্দর, হ্যাঁ, ডিজায়ারেবল কমিটি এনভায়রনমেন্ট করতে হবে, ডিজায়ারেবল একটা কমিটি গঠন করতে হবে যেটার মধ্যে দিয়ে সামনে আগানো যেতে পারে। কেমন?
এখানে দেখো আরবান পোভার্টি, এই যে আরবানে যখন সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, অতি নগরায়ন হচ্ছে, আরবানিজম যেটা হচ্ছে না, আরবান মেন্টালিটি যখন মানুষের মধ্যে তৈরি হচ্ছে না, তখন আরবান কিন্তু পোভার্টিও দেখা দিচ্ছে। এখানে এখানে লক্ষ্য রাখো আরবানাইজেশনের যে সমস্যা আছে, আরবানাইজেশনের সমস্যা থেকে এবং ওভার আরবানাইজেশনের সমস্যা থেকে কিন্তু আরবান পোভার্টিরও কিন্তু উদ্ভব হয়। শুধু আরবান পোভার্টি সেখান থেকে যদি শুধু হয় তা নয়, আরো অন্যান্য কারণ রয়েছে। দেখো কজেস অফ আরবান পোভার্টি কি কি, এটা লক্ষ্য রাখছো? এখানে দেখো এই পয়েন্টগুলো মোটামুটি এত আলোচনা করলাম, 4টা-5টা ক্লাস নিলাম, এটা মোটামুটি বোঝা হয়ে গেছে। ওভার পপুলেশন, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, ইলিটারেসি, হ্যাঁ, ইমপ্রপার ট্রেনিং, স্লো স্লো জব গ্রোথ, দেখো আরবানাইজেশন, মাইগ্রেশন ফ্রম রুরাল টু আরবান, ডিগ্রেডেড এনভায়রনমেন্ট, লাইভলিহুড ইস্যুস, ইনকমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার, ওয়ার অ্যান্ড আদার আর্মড কনফ্লিক্টস, হ্যাঁ, সোশ্যাল ব্যারিয়ার্স, এই সমস্ত কিছু বিষয় রয়েছে যেটার থেকে আবার আরবান কিন্তু পোভার্টি উদ্ভব হচ্ছে। এখানে এখানে লক্ষ্য রাখো, এখানে 2টা লাইন আছে, নিচ দিয়ে কিন্তু যে রেখাটা গেছে সেটা হচ্ছে কিন্তু আরবান পোভার্টি লাইন, আরবান পোভার্টি লাইন উপরটা, আর নিচেরটা হচ্ছে লোয়ার কিন্তু পোভার্টি লাইন। কেমন, এই নীলটা দেখতে পাচ্ছ, নীল ফোঁটাটা হচ্ছে কিন্তু আরবান পোভার্টি লাইন, আর যে কমলা যে কালার সেটা হচ্ছে লোয়ার পোভার্টি লাইন। তো 1990 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে তথ্য, সেই তথ্য আমি দেওয়ার চেষ্টা করেছি। এখানে খেয়াল রাখো যে এখন কিন্তু যে এই যে পোভার্টি লাইন কিভাবে উঠছে, সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে, যেটা আমাদের জন্য খুব একটা ভয়ঙ্কর, বা এটা আমাদের জন্য কিন্তু একটা হুমকি স্বরূপ। এখানে লক্ষ্য রাখো তোমরা, এই যে আরবানে যে সমস্ত গরিব লোকজন বসবাস করছে কম্পারেটিভলি, তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা। প্রেজেন্ট প্রবলেমেটিক কন্ডিশন অফ আরবান পোর, দেখো আমি একটা চিত্র দেখানোর এখানে চেষ্টা করেছি। তাদের অবস্থা কেমন, ইকোনমিক দিক দিয়ে হোক, এনভায়রনমেন্টাল দিক দিয়ে হোক, দেখো ইকোনমিক দিক দিয়ে, এনভায়রনমেন্টাল দিক দিয়ে, হেলথের দিক দিয়ে এবং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল স্ট্যাটাসের দিক দিয়ে তারা কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। কেমন, তারা কিন্তু অনেক খারাপ অবস্থায় আছে, যেটা এই চিত্রের মধ্যে দেখে বুঝতে পারছো, এবং এখানেও কিন্তু বর্ণনাও করা আছে। কেমন, এখানে তোমরা লক্ষ্য রাখো যে গভর্নমেন্ট পলিসি অ্যান্ড অ্যাকশন ফর পভার্টি রিডাকশন, অর্থাৎ দারিদ্র্য দূরীকরণের জন্য করণীয় কি, এবং গভর্নমেন্টের পলিসি কি আছে। গভর্নমেন্টের পলিসির মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, যেমন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যান রয়েছে, তারপরে কিভাবে ক্রিয়েটিং অপরচুনিটিটা কিভাবে ক্রিয়েট করা যায়, তারপরে গ্রাম এবং শহরের ক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচারাল, হ্যাঁ, ডেভেলপমেন্ট করা যায়, তারপরে যে জেন্ডার গ্যাপ রয়েছে সেই জেন্ডার গ্যাপ কিভাবে দূরীকরণ করা যায়, তারপরে হচ্ছে প্রপার্টি রিডাকশন করার ক্ষেত্রে কিভাবে ম্যানি ডোনর্স, কিভাবে এটা আনয়ন করা যায়, এভাবে অনেক কিন্তু পরিকল্পনা রয়েছে। তবে বাংলাদেশ তার বিশাল সামাজিক সুরক্ষা যে নেটটাকে, সেফটি নেটটাকে যদি ব্যবহার করতে পারে, আরো শক্তিশালী করতে পারে, তাহলে দেখা যাবে যে এই যে শহরাঞ্চলের যে একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক যে একটা উদ্দীপনা, সেই উদ্দীপনা কিন্তু যোগাবে, এবং দারিদ্র্যও কিন্তু হ্রাস করবে, এবং আরো গতিশীল যে একটা ব্যবসায়িক পরিবেশ, সেই ব্যবসায়িক পরিবেশও কিন্তু তৈরি হবে। কেমন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ আলোচনা করলাম, আশা করছি বুঝতে পেরেছো। ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন, আরবানাইজেশন, ওভার আরবানাইজেশন, হ্যাঁ, পুশ পুল ফ্যাক্টরের যে ইভার্টলির যে ডাইকোটোমাস তত্ত্ব রয়েছে সেটা আলোচনা করলাম, পাশাপাশি কজেস অফ আরবান পোভার্টি কিভাবে হয় সেটা জানলাম। তো দীর্ঘ আলোচনা প্রেক্ষাপটে তোমাদের কিন্তু হোমওয়ার্ক একটা দিচ্ছি, দেখো, হোয়াট ডু মিন বাই ওভার আরবানাইজেশন, অতি নগরায়ন বলতে কি বোঝো, ডিসকাস দ্য প্রবলেমস অফ আরবানাইজেশন ইন ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ উন্নয়নশীল দেশে নগরায়নের কি কি সমস্যা সমূহ রয়েছে। কেমন, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, আশা করছি তোমরা পারবে। এখানে লক্ষ্য রাখো, তোমাদের সুবিধার্থে আমি এখানে রেফারেন্স দিয়েছি, এ পর্যন্ত আলোচনা করলাম, এখানে রেফারেন্স দিয়েছি। তোমরা যদি আরো অধিক তথ্য জানতে আগ্রহী হও, তাহলে এখানে সার্চ দিবে, দিলে আরো অধিক তথ্য জানতে পারবে এবং নিজেকে সমৃদ্ধ করতে পারবে। কেমন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারো কোনো যদি কোশ্চিন থেকে থাকে অবশ্যই আমাকে মেল করবে, আমি সর্বোচ্চই চেষ্টা করব তোমাদের পাশে থাকার, সমাধান করার। কেমন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য সহকারে, কষ্ট করে, মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।